তবে আম্মু আব্বুকে বলিস না আবার। আরে ভাইয়া, আমি আজ পর্যন্ত তোর কোনো সিক্রেট কথা বলছি? তাহলে আমি স্কুলে রিপোর্ট কার্ডে আব্বুর সাইন নকল করেছিলাম, সেটা কে বলছিল? সেদিন যা ভিটামিন দিল না আমার, এখনো ভিটামিনের অভাব হয় না। সরি ভাইয়া। আরে ইমোশনাল হইস না, এখন কথা হয়েছে তোর ভাবি সিলেক্ট করে ফেলছি, তুই রেডি থাক, তোকে আমাদের বিয়ের সাক্ষী রাখবো, কেমন? আচ্ছা, তবে ভাবির নাম কি? আয়শা আক্তার সাইমা। যাক, ভালোই হলো। কবে ভাবিকে আনবি তুই? খুব শীঘ্রই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আচ্ছা আমি এখন রাখি, কাল কথা হবে, কেমন? আচ্ছা ভাইয়া, ভালো থাকিস। খোদা হাফিজ। খোদা হাফেজ। তারপর ফোন কেটে দিলাম। যেহেতু আজকে অনেক সময় পার হয়ে গেছে, তাই আর পড়া হলো না, তাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমি ফ্রেশ হয়ে ভার্সিটি চলে যাই। সেখানে দেখি আমার মামা আর মামি মানে তানভীর আর তোহা বসে বসে আড্ডা দিচ্ছে, তাই আমিও তাদের কাছে চলে গেলাম। সেখানে গিয়েই, এরে তোরা আর লাইগা ইক্কিনি জায়গা রাখতে হাইলি না? কিরে, তুই নোয়াখালীর ভাষা পারিস? আই কিল্লাই হাইতাম ন, আই কাবিলা, আর মা নোয়াখালী চেয়ারম্যান, আর তোরা এগিন কথা কস কেন? অন্তর, তুই একটা কাজ করিস, ব্যাচেলার পয়েন্টে ঢুকে যাইস, সেটাতে তোরে বেশ মানাবে। তুই কিন্তু সেই লেভেলের নোয়াখালীর ভাষা পারিস। আরে আমি যদি সেখানে যাই তাহলে তো ব্যাচেলার্স পয়েন্টে ডিরেক্টর আমাকেই সব রোল করতে বলবো, আর বাকি যারা থাকবো তাদের কাজের 12টা বেজে যাবে। পরে আমাকে তারা সবাই মিলে সেই লেভেলের উদুম কেলানি কেলাবে, তাই আমি রিস্ক নিতে পারবো না বাবা। আমার মাইর খাবার শখ নাই। আমার কথা শুনে তানবীর আর তোহা দুজনে হেসে দিল। আমরা আমাদের কথা নিয়ে ব্যস্ত, হঠাৎই কেউ একজন আমাকে অন্তর বলে ডাক দিল। কিরে ভাই, আমাকে আবার কে ডাক দিল? আমি কেমনে জানবো? শুনে তো মনে হলো কোনো মেয়ে। আরে বেটা, আমিও কনফিউশনে চলে গেলাম। এখানে আমাকে ডাকার মতো তো তোরা দুইটাই আছিস, তাহলে আর কেডা মরে ডাকবো? আমি পিছন ফিরে তাকাই আর দেখি কালকের মেয়েটা, যাকে আমি বাঁচাইছিলাম। কিন্তু কথা হচ্ছে যে এটা এখানে কেন? মেয়েটা আমার কাছে আসতেই, থ্যাংক ইউ সো মাচ আমাকে কালো শয়তানগুলোর হাত থেকে বাঁচানোর জন্য। আরে আগে এটা বলেন কে আপনি, আর আমাকে কি সব বলতেছেন? হেই, কি উল্টো পাল্টা বলতেছো তুমি? দেখুন আপু, সবাই আমাকে বখাটে বেয়াদব লুইচা ছেলে হিসেবে চিনে, তাহলে কেন আমি আপনাকে বাঁচাবো? খারাপ ছেলেরা কখনো কি কাউকে বাঁচায় নাকি? এখন আমার সামনে থেকে জানতো। মেয়েটার সাথে সাথে আমার সামনে থেকে চলে যায়, আর তানভীর আর তোহা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আই, তুই মেয়েটার সাথে এমন কেন করলি? কাল রাতে মেয়েটাকে আমি কিছু ছেলেদের হাত থেকে বাঁচিয়েছি, যার জন্য মেয়েটা এখন আমার কাছে এসে আমাকে থ্যাংক ইউ বলতেছে। কিন্তু তার আগ পর্যন্ত মেয়েটা আমাকে একজন খারাপ বখাটে বেয়াদব ছেলে হিসেবে চিনতো, আর আমি যখন তাকে বাঁচাই তখন সে আমার সাথে কথা বলতে আসতেছে, তাই আমিও এমন করি। সে আগে অন্যদের কথা শুনে আমাকে খারাপ ভাবতো, সে একবারও আমার সত্যিটা জানতে চায়নি, যেমনটা তোহা করলো। কিন্তু কালকের ঘটনাটার জন্য এখন মেয়েটা আমার কাছে এসে থ্যাংক ইউ বলতেছে। সে এখন আমাকে মূল্যায়ন করতে আসছে, তাই আমিও এমনটা করলাম, অথচ তার আগ পর্যন্ত আমাকে খারাপ বলে চিনতো। তাহলে তো সাইমা আরো বড় অপরাধী, তাই না? না রে ভাই, এখানে সাইমার কোনো দোষ আমি দেখতেছি না, কারণ সে তার ছোটবেলার বন্ধুকে বিশ্বাস করে আমার সাথে এমন করলো। আচ্ছা ধর, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, তুই সবসময় আমার সামনে ভদ্র হয়ে থাকিস, কিন্তু আমার অনুপস্থিতিতে তুই সকল কুকাজ করেই যাস। এখন একজন তোর কুকাজের কথা আমাকে বলল, তখন তো আমি তোকে অবিশ্বাসী করব, তাই না? কারণ তোকে তো আমি ভালো হিসেবে চিনি, তোকে কোনো দিনও খারাপ কিছু করতে নিজ চোখে দেখিনি, তাই আমি ভাববো তোর বিরুদ্ধে যারা কথা বলতেছে তারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আর আমিও তাদের বিশ্বাস করব না। বুঝছিস আমার কথা? এক মিনিট, তানভীর, তুই হঠাৎ ওকে সাইমার কথা কেন বললি? না, এমনি। তোরা আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? আচ্ছা শোন তাহলে। তারপর তোহাকেও সব বললাম।
হারামি, ভেতরে ভেতরে তো ভালোই জিনিস চালাচ্ছিস তুই। আরে এখন এটা বল, এই কাজে আমার পাশে থাকবি তো? দোস্ত, আমি অলওয়েজ আছি তোর সাথে। আমাকে কি করতে হবে সেটা বল। সময় হলেই বলবো, এখন চল ক্লাসে যাব। এমনিও কাল ক্লাস করা হয় নাই। তারপর চলে গেলাম ক্লাসে। সেখানে গিয়ে দেখি সাইমা, নিধি, রিহান বসে বসে গল্প করতেছে। আমিও পিছনের সিটে চলে গেলাম। আমার একপাশে তোহা আর একপাশে তানভীর। আমরাও ক্লাসে গল্প শুরু করে দিলাম। পরে মনে পড়লো কালকে সাইমার সাথে অনলাইনে কথা হয় নাই, তাই আমিও আমার সেই ফেক আইডি লগ ইন করলাম। করতেই মাশাআল্লাহ মেসেজের অভাব নাই। আমার নোটিফিকেশনের আওয়াজ শুনে অনেকে আমার দিকে তাকায় আছে, বিশেষ করে তো তানভীর আর তোহা। আমিও নেট বন্ধ করে দিলাম। কিরে ভাই, কে তোরে এত এসএমএস দিয়ে রাখছে? তোদের ভাবি মানে সাইমা, সে মেসেজের গোডাউন দিয়ে রাখছে আমারে। আল্লাহ জানে কি কি লিখছে। আমাদের দেখাবি কিন্তু। আরে দেখাবো, ক্লাস শেষ করে ক্যাম্পাসে গিয়ে আড্ডায় সব দেখাবো। আমরা কথা বলতেছি, এমন সময় স্যার আসে, তাই আমরাও কথা বন্ধ করে দেই। এরপর ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাসে আজকে আমাদের কিছু প্রশ্ন দিছে, তা আমাদের লিখতে হবে, তাই আমিও লেখা শুরু করে দিলাম। কিন্তু খেয়াল করলাম সবাই আমার দিকে তাকায় আছে। হঠাৎ তোহা বলে ওঠে, তুই বাম হাতে লিখিস? আসলে ছোটবেলা থেকেই লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। মামা, আমি শুনছি যারা বাম হাতে লেখে তাদের স্বভাব চেয়ে অন্য রকমের হয়, তাদের বুদ্ধি বেশি আর তাদের ট্যালেন্টও ওপর লেভেলের হয়। কিন্তু আমি ট্যালেন্টলেস। তারপর আবার লিখায় মনোযোগ দিলাম। লেখা শেষ, হঠাৎ স্যার বলে ওঠে, অন্তর, তুমি বাম হাতে লিখো? জি স্যার, আসলে ছোটবেলা থেকেই আব্বু অনেকবার ট্রাই করছে আমাকে ডান হাতে লেখানোর জন্য। পরে আম্মুর জোরাজোরিতে আর ট্রাই করে নাই, তাই আমিও বাম হাত ব্যবহার করতে থাকি। যাই হোক, ভালো। তার মানে তুমি সাকিব আল হাসানের মতো। প্রায় বলতে পারেন। স্যার আমাকে এই কথাগুলো বলে চলে গেলেন, আর আমরাও এবার বেরিয়ে গেলাম ক্লাস থেকে। তারপর সোজা আমাদের আড্ডার জায়গায়। এবার তোর ফোনটা দে। জি না, দেওয়া যাবে না। তারপর নেট অন করে ফোন নিয়ে বসে পড়লাম। দেখতে লাগলাম সাইমা কি মেসেজে দিছে। এই, তুমি আমাকে স্কার্ফটা কেন দিলা? আচ্ছা, তোমার কি আর কাজ নেই? প্রথমে চকলেট, তারপর স্কার্ফ, সাথে চকলেটও। আচ্ছা, তুমি কি সত্যি আমাদের ক্লাসমেট নাকি আমার সাথে ফান করলা? ও হ্যালো, কি হয়েছে? নেটে আসো না কেন? ওই, তোমার নাম্বারটা দাও তো। আমাকে আরো এইরকম প্রশ্ন করে ইনবক্স ভরায় রাখছে। আমি তানভীর তোহা দেখে হাসছি। হঠাৎ আবার মেসেজ দিল, এই যে মিস্টার হৃদয়, কি হয়েছে? আমার মেসেজ সিন করে রিপ্লাই দেন না কেন? সাথে সাথে আমিও রিপ্লাই দিলাম। আরে কেমনে রিপ্লাই দিতাম, আপনি তো আমার ইনবক্স প্রশ্নে ভরায় রাখছেন। আচ্ছা, সত্যি করে বলো তো, কেন আমাকে এই জিনিসগুলো দিলা? একদম সত্যি করে বলবা। আরে দিলাম আর কি, ফ্রেন্ড হিসেবে। সত্যি কি ফ্রেন্ড হিসেবে দিয়েছো নাকি অন্য কোনো মতলবে? আরে কেমনে কইতাম, আমার শরম লাগে তো। তাই? আমারও তো লজ্জা আছে, কেমনে কি কমু? আর সব কথা কি চ্যাট করে বলা যায় নাকি? আচ্ছা দাঁড়াও, আমার নাম্বার দিচ্ছি। তারপর সাইমা তার নাম্বার দিল। আরে নাম্বার দিলেন কেন? ইচ্ছে করতেছে এই লেজেন্ডারি ফাজিলের সাথে কথা বলতে, তাই দিলাম। মই কিন্তু ভালা না, ভালা লইয়া থাইকো, বুঝছো মনো? তুমি কি বরিশালের নাকি? আরে না, আই কেমনে বরিশালের হইতাম? আর মা নোয়াখালীর চেয়ারম্যান, আর আন্নে কন আই বরিশাইল্লা, ইগা কোনো কথা হইল নি? এই, তুমি তো দেখি নোয়াখালীর ভাষাও পারো। ও, এক্কেবারে হাসা কথা কইছ নে। বাহ, এবার চিটাগাঙেরও ভাষা। উফ, এই একবার ফোন দাও, তোমার ভয়েসটা শুনতে খুব ইচ্ছে করতেছে। তারপর সাইমার ফোন নাম্বারটা তুললাম ফোনে। আমার পাশে থাকা শয়তান আর শয়তানি আমার চ্যাটগুলো দেখে থ হয়ে আছে। শালা আর শালি হগল এক্কেবারে চুপচাপ কথা শুনেই যাবি, বুঝছিস? ঠিক আছে। আমিও সাইমাকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্নে আর কথা হুনি কিরবেন গো? আই হইলাম কাবিলা, আর মা নোয়াখালীর চেয়ারম্যান, আর আন্নে কন আর গলার আওয়াজ হুইনবেন?
ইগিন কোনো কথা হইল নি আপা? বিশ্বাস করেন, কথাগুলো বলতেছি আর মুখ চেপে হাসতেছি। আমি নিজে জানি না এই ভাষা আমার এত ক্লিয়ার কেন, তবুও মুখে হাসি চেপে ধরে কথা বলতেছি। হাসানি, আপনি এখন কোন হ্যান্ড থেকে কল? শালা এইও নোয়াখালীর ভাষা জানে। এখন যদি ভুল করি তাহলে প্রেস্টিজ প্লাস্টিক হয়ে যাইব। আপনিও নোয়াখালীর ভাষা জানেন? মোটামুটি পারি, কিন্তু তোমার ভয়েসটা খুব সুন্দর, একদম বাচ্চাদের মতো। ইয়ান আন্নে কি করেন আফা? আন্নে আরে সম্মান দিলেন নাকি ইনসাল্ট করলেন? তোমার ভেতরে মনে হয় আরো একটা কাবিলা লুকাইয়া আছে। এখন একদম সুন্দর করে কথা বলো। আর এটা বলো, তুমি এখন কোথায়? কেন গো আপু, আমাকে দিয়ে কি করবেন? তোমাকে আমি রোস্ট বানাই খাবো। উফ, তাই? আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, নিরীহ পোলাটারে রোস্ট করার চিন্তা করতেছে। আমি যাই, রোস্ট হওয়ার শখ নাই বলে ফোনটা কেটে দিলাম। আমার কথাবার্তা শুনে পাশের দুইটা হাসতে হাসতে শেষ। মামা তুই লিজেন্ড, তার কাছেও লেজেন্ডারি ফাজিল হিসেবে পরিচয় দিলি, তোর তো জবাব নাই। সারা তুই হাসতেছিস? এখন তো সে আমার ভয় শুনে নিছে, তবে আমাকে এত সহজে চিনতে পারবে না। আমিও আড়াল হয়ে তাকে ভালোবেসে যাব, আর সময় হলেই তার কাছে ধরা দিব। তবে যতদিন পুরাপুরি পটাতে পারতেছি না, তার কাছেও ধরা দিব না। কিন্তু দোস্ত, সাইমার কথাবার্তা শুনেও মনে হচ্ছে সেও তোর প্রতি ইন্টারেস্ট। দোস্ত দোয়া কর যাতে সাইমাকে আমার বউ আর তোদের ভাবি বানাতে পারি। কর্মনি, যদি আমাদের কিছু খাওয়া আসার কি? তাহলে চল ক্যান্টিনে। তাদের দুজনকে নিয়ে চলে গেলাম ক্যান্টিনে। তানভীর, তোহা বন্ধুত্ব আর সাইমাকে আড়ালে ভালোবেসে কাটিয়ে দিলাম একটা মাস। 1 মাস পর আমি সাইমার সাথে ফোনে কথা বলতেছি। হৃদয় সাহেব, একটা মাস হয়ে গেল, কিন্তু আপনার ভয়েস শুনেই আপনার সাথে কথা বলতেছি, কিন্তু আজ পর্যন্ত আপনাকে চোখে দেখি নাই। আচ্ছা, তোমার একটা ছবি দাও তো। হায় রে মেয়ে মানুষ, কয়েকদিন কথা বললাম আর তাতেই আপনি আমার থেকে ছবি চাইতেছেন? ইগিন কিন্তু ভালো ন, বইছেন নি আপা? এই শয়তান, আবার আমাকে আফার ডাকলা? তো কি বউ বলে রাখবো? জি না, সেটার অধিকার আপনি পান নাই। তবে যেদিন আপনি আমার সামনে আসবেন সেই দিন এই ব্যাপারটা নিয়ে ভাবো, বুঝেছো? হাসানি, আন্নের কথা শুনে আই শিহরিত। আচ্ছা তাই না, তাহলে যাও, কথা বলবো না। ওকে, ভালো থাকবেন। আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। খবরদার, যদি কথা বলা বন্ধ করো তাহলে আমি কিন্তু। আপনি কি করবেন আফা? কুত্তা, আবার আফা ডাকলি? উফ, একবার যদি হাতের কাছে পাই না তোকে। তাহলে কানামুখী ছাইয়ের মতো কাপড় কুপুস করে খাবেন আর কি, তাই না? হ্যাঁ, সেটাই করব। আচ্ছা হৃদয়, আমি কি তোমাকে দেখতে পারবো না? একটা কথা বলি, বলো। আপনি আমাকে দেখছেন কিন্তু বুঝতে পারেন নাই ওইটা আমি। হতেও পারে, কিন্তু একদিন তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। এই হৃদয়কে খুঁজে বের করা যায় না, শুধু অনুভব করা যায়। তবে আমি চাইলে আপনি আমাকে দেখতে পারবেন। প্লিজ একবার দেখো। দেখা নিশ্চয়ই দিব, তবে সঠিক সময় হোক। আচ্ছা রাখি, পরে কথা হবে। বাই। তারপর ফোনটা কেটে দিল। এই 1 মাসে আমি সাইমার মনে নিজের জায়গা করে নিতে পারলাম, মানে হৃদয় সাইমার মনে জায়গা করে নিতে পারলো। আর অন্তরের জন্য সাইমার মনে আছে শুধুই ঘৃণা। তার কারণ হচ্ছে রিহান। সে আমাকে সাইমার সামনে আরো অনেক অপবাদ দিয়ে ছোট করে গেল। যেমন ধরুন, আমি ভার্সিটিতে গ্যাং বানাচ্ছি, তারপর আবার নিধিকে নিয়ে সেই ইফটিজিংয়ের কাহিনীটা করলো। তবে নিধি তার বান্ধবীকে দিয়ে কাজটা করলো। আমাকে এই ভার্সিটিতে কেউ দেখতে পারে না, শুধু কয়েকজন ছাড়া। তার মধ্যে হলো প্রিন্সিপাল স্যার, তোহা, তানভীর আর আদিব। কারণ তারা আমাকে ভালো করে চিনে। আমাকে অনেকবার তোহা বলে যে সে এই রিহান আর নিধির একটা ব্যবস্থা করবে, কিন্তু আমি বারণ করে দেই সাইমার দিকে তাকিয়ে। কারণ সে যদি জানতে পারে তারই বন্ধুরা তাকে ব্যবহার করে অন্যদের কষ্ট দিচ্ছে, তাহলে সে নিজেকে কখনোই ক্ষমা করবে না।
কারণ সাইমা একটু ইমোশনাল আর অভিমানী। আমি ক্যাম্পাসে একা বসে আছি, এরই মধ্যে তোহা আসে। কিরে, কি অবস্থা? এই তো ভালোই, তোর কি খবর? আমিও ভালো, কিন্তু তানভীর কই রে? আমি কি করে জানবো সে কই? হঠাৎ তানভীর আসে। কিরে শালা, কইছিলি? আরে বেটা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। ও আচ্ছা, চল ক্যান্টিনে যাব। কিরে অন্তর, সাইমার সাথে কথা বলছিস? বলছি। সে আমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। তাহলে যা দেখা দে, বেচারি কিন্তু তোকে দেখার জন্য হতাশ হয়ে আছে। আর তুই জানিস সে আমাকে ক্যাম্পাসে হৃদয়কে খুঁজতে লোক লাগাইছে। সে তো আর এটা জানে না হৃদয় মানে অন্তর। তারপর চলে গেলাম ক্যান্টিনে। যা খাবি অর্ডার দে। তারপর তানভীর নাস্তা আনতে চলে গেল, আর আমি আর তোহা বসে আছি। তোহা গত পরশু যে নোট দিছে তা আছে তোর কাছে? আছে, তোর লাগলে নিবি, সমস্যা নাই তো। আমরা কথা বলতেছি আর তানভীর নাস্তা নিয়ে আসে। তারপর আমরা আমাদের খাওয়া নিয়ে ব্যস্ত। আমি হঠাৎ খেয়াল করলাম রিহান একটা ছেলেকে ঘাড় ধরে টেনে ক্যাম্পাসে ফেলে দেয়। আমি সেই সিনটা দেখে আর বসে থাকতে পারলাম না, তাই উঠে গেলাম আর চলে গেলাম সেখানে। আমি সাথে সাথে সেই ছেলেটাকে তুলে ধরি। দেখালাম ছেলেটা পড়ে যাওয়াতে হাত ছিলে গেছে। আমি ছেলেটাকে বলি, ভাই আপনি এখান থেকে চলে যান, আমি ব্যাপারটা দেখতেছি। তারপর তানভীরকে ডাক দিলাম, তানভীর এই ভাইটাকে এখান থেকে নিয়ে যা। শালা তোর কি হবে? আমার কি হবে সেটা পরে দেখিস, আর আমারটা আমি সামনে নিতে পারবো। তানভীর ছেলেটাকে নিয়ে যায় আর তোহা দাঁড়িয়ে আছে। আমি রিহানকে বলি, এই জানোয়ারের বাচ্চা, মানুষকে কি মানুষ মনে করিস না নাকি? নাকি সবগুলো তোর বাপের চাকর লাগে? মানুষটারে পাইছিসটা কি তুই? ওরে বাবারে, আইসে মানব প্রেমী। ওই ছোট লাগের বাচ্চা, এইটা আমাদের ভার্সিটি, আমরা যা ইচ্ছা করবো। আর যে ছেলেটা নিচের জন্য কিচ্ছু করতে পারে না, সে আসছে আবার মানব ধরেতি দেখাইতে। তোর মতো আমি নিকৃষ্ট না যে সবাইয়ের উপর নিজের জোর খাটাবো। তোর সাহস বেড়ে গেছে তাই না? তারপর গিয়ে দিলাম রিহানকে একটা লাথি। সে আমার লাথিকে ব্যালেন্স করতে না পেরে উল্টে পড়লো। আমি আবার তার কাছে চলে যাই, তারে আরো কয়েকটা কিল ঘুষি দেই, যার জন্য রিহানের ঠোঁট ফেটে গেছে। আমি আবার তার কাছে এগিয়ে যেতেই সে উঠে পালালো। তারপর আমিও সেই ভাইটার কাছে যাই। ভাই আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি। ভাই আমি জানি আপনি অন্যদের ক্ষতি হতে দেখতে পারেন না, অন্যদের বিপদে এগিয়ে আসেন, কিন্তু এই ছেলেটার জন্য আপনাকে সবাই খারাপ হিসেবে চিনে। কিন্তু ভাই আমি আপনাকে মন থেকে রেসপেক্ট করি। আরে রাখেন তো এইসব কথা, আগে আপনার হাতে ব্যান্ডেজ করা প্রয়োজন। ভাই ক্যাম্পাসে পড়ে যাওয়ার কারণে আপনার হাত খারাপ ভাবেই ছিলে গেছে। আমি তানভীরকে বলি, তানভীর ভাইয়াকে নিয়ে যা আর হাতে ব্যান্ডেজ করে আন। আমি ভাইয়াকে তানভীরের সাথে যেতে বলি এবং সেও তানভীরের সাথে চলে যায়। আর তোহা আমাকে বলে ওঠে, তুই যে রিহানকে মারলি, এখন তো সে সাইমাকে নিয়ে আসবে। আনুক, আমিও এবার ছাড়বো না জানোয়ারটাকে। জানি, তারা যদি তোর কোনো ক্ষতি করতে আসে সেটার ব্যাকআপ আমার কাছে আছে। হঠাৎ দেখলাম রিহান আসতেছে, খেয়াল করলাম সাইমাও আসতেছে, সাথে কিছু পুলিশও। আমিও এবার বুক টান করে দাঁড়িয়ে গেলাম। সাইমা আমার কাছে আসতেই আমাকে দিল একটা ঠাস করে থাপ্পড় আর বলতে লাগে, এই বেয়াদব বখাটে, তোর সাহস কি করে হয় রিহানকে মারার? আপনার বন্ধু কি করছে সেটা জানেন? আসছেন তো তার দালালি করতে। আমার রেগে যাওয়া দেখে অনেকে অবাক। সাথে থাকা একটা পুলিশ বলে ওঠে, এই বেয়াদব ছেলে মেয়েদের সাথে এভাবে কথা বলে নাকি? আমি মেয়েদের মন থেকে সম্মান করি, কিন্তু অন্যের দালালি করা মানুষ পছন্দ করি না। আর এই যে আপু, আপনার আদরের বন্ধু কি করছে জানেন? এতদিন চুপ ছিলাম, কারণ সে আমার উপর যা করছে তা সহ্য করে নিছি। কিন্তু একজন ভাইকে কলার ধরে তাকে ক্যাম্পাসের মেঝেতে ফেলে দিল, যার জন্য তার হাত পর্যন্ত ছিঁড়ে গেল। আর আপনি আসছেন আপনার বন্ধুর দালালি করতে? অফিসার, এক্ষুনি এই বেয়াদব ছেলেটাকে নিয়ে যান। দাঁড়ান অফিসার, আগে এটা দেখুন। তারপর তোহা পুলিশকে তার ফোনে কি দেখায়। হঠাৎ পুলিশ অফিসার বলে ওঠে,
এই তোমরা ছেলেটাকে নিয়ে যাও। অফিসার, আমি আপনাকে আনছি, আমার বন্ধুর সাথে অবিচার হয়েছে, তাকে নিরীহভাবে মেরেছে, আর আপনি ওকেই নিয়ে যাচ্ছেন? আপনি বলছেন ছেলেটা বিনা কারণে আপনার বন্ধুকে মেরেছে, কিন্তু আমি তো ভিডিওতে অন্য কিছু দেখলাম, তাই আমাকে আমার কাজটা করতে দিন। হঠাৎ একটা মেয়ে বলে ওঠে, বাবা উনি সে ব্যক্তি যে আমাকে রাতে বখাটে ছেলেগুলোর হাত থেকে রক্ষা করে। কি বলছিস মা? এই ছেলেটার কথা বলছিলি তুই? আমি মেয়েটাকে দেখে হা হয়ে গেলাম। এটা তো দেখি ওই মেয়েটা যেটাকে আমি ওই রাতে বাঁচিয়েছিলাম। হ্যাঁ বাবা উনি। অফিসার আমার কাছে এসে বলতে লাগে, বাবা ধন্যবাদ তোমাকে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। এই আপুটা আপনার মেয়ে? হ্যাঁ বাবা, আশা আমারও মেয়ে। তাহলে এই মেয়েটার নাম আশা? আরে স্যার, এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা বাবা, আমাকে যেতে হবে। আর আশা থেকে আমার নাম্বারটা নিয়ে নিও। যদি কোনোদিন কোনো বিপদে পড়ো আমাকে একটিবার কল করিও। আচ্ছা স্যার। চলে তাহলে, ভালো থেকো। জি, খোদা হাফেজ। তারপর অফিসার রিহানকে নিয়ে যেতে লাগে। আমার তো মনে অনেক আনন্দ এখন, কিন্তু সাইমার মন খারাপ হয়ে গেল। সে মন খারাপ করে চলে যেতে লাগলো। আমিও তা খেয়াল করলাম, তাই চিন্তা করলাম রিহানকে ছেড়ে দেই। আমি আশাকে বলি, আপু কষ্ট করে স্যারের নাম্বারটা দেন তো। এই নাও। আমিও স্যারের নাম্বারটা আমার ফোনে তুলে নিলাম আর কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? স্যার আমি অন্তর, যার সাথে আর একটু আগে কথা বলছেন। ও তুমি বাবা, কেন ফোন দিলে? আসলে স্যার আপনি রিহানকে ছেড়ে দিন, আমার তার প্রতি কোনো অভিযোগ নেই। কি বলতেছো তুমি? প্লিজ রিহানকে ছেড়ে দিন। ঠিক আছে তুমি যা বলো, তবে একটা কথা, আমাকে ছাড় বলা বন্ধ করে আঙ্কেল ডাকা শুরু করো, না হলে ওকে আমি ছাড়ছি না। আচ্ছা আঙ্কেল, এবার তো ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, রাখি। আমিও এবার এক কোণে চলে যাই, গিয়েই সাইমাকে ফোন দেই। হ্যালো। রিহান ছাড় পেয়ে গেছে, এবার একটু হাসুন আপামনি। কি, পুলিশ রিয়ানকে ছেড়ে দিয়েছে? জি গো আপামনি, আপনার দিকে তাকাইয়া আমি আপনার বন্ধুরে ছাড়া পাওয়াই দিছি। হৃদয়, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবা, হ্যাঁ? ফোন কেটে দিলাম। আমি জানি এখন সাইমা ম্যাডাম আমার উপর থ্যাংক ইউ এর বৃষ্টি করবে, তাই ফোনটা কেটে দেওয়াই ভালো। আমি একটু পেছনে ফিরতেই দেখলাম আশা আমার দিকে তাকিয়ে আছে। সে বলে ওঠে, কার সাথে কথা বলতেছিলে? আমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। কিন্তু কেন আপু? এই তুমি আমাকে আপু ডাকতেছো কেন? আমার কি নাম নাই নাকি? আরে আপনাকে আপু ডাকলাম সেটাও ভালো, আপনাকে এক্সট্রা সম্মান দিলাম। কিন্তু আপু, আপনি ওই সময় এমন কেন বললেন আপনার বাবাকে যে আমি আপনাকে ওই রাতে ছেলেগুলোর হাত থেকে বাঁচাইছি? ওই রাতের ঘটনাটা আমি বাবাকে বলেছিলাম। বাবা তোমার সাথে দেখা করতে অনেকবার ভার্সিটি আসে, কিন্তু তোমাকে পাই কোথায় সেকেন্ডে তুমি গায়েব হয়ে যাও। কিন্তু আজ যদি এটা না বলতাম তাহলে আমার বাবার সামনেও তুমি খারাপ হয়ে যেতে, তাই আমি কথাগুলো বললাম। আচ্ছা থ্যাংক ইউ, আর সরি ওই দিনের ব্যবহারের জন্য। ইটস ওকে। আচ্ছা আমি কি তোমাদের বন্ধু হতে পারি? না মানে এখনো বেশিরভাগই আমাকে খারাপ হিসেবে চিনে, আর আপনি যদি আমার সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনার চরিত্র নিয়ে কথা উঠবো, তাই আমার সাথে না মেশাটাই ভালো। জি না, আমি তোমাদের সাথে বন্ধুত্ব করবই, বিশেষ করে তোমার সাথে। এখন বন্ধু বানাবা নাকি সেটা বলো। অ্যাজ ইউর উইশ। তাহলে চলো তোমার বন্ধুদের সাথে আমাকে মিট আপ করাও। ওকে চলেন। অন্যদিকে এই শালা অন্তরটার জন্য আমি সাইমার সামনে খারাপ হয়ে গেলাম। এখন নিশ্চয়ই আমাকে সাইমা খারাপ ভাববে। না, আমাকে কিছু একটা করতে হবে। এই অন্তরকে টাইট দিতে হবে। শালা সাইমাকেও নিজের জালে ফাঁসাতেই হবে, না হলে মোটা অঙ্কের টাকা মিস হয়ে যাবে। সাইমাকে অনেক কষ্টে আমার প্রতি বিশ্বাস জোগাতে পারলাম, এখন যদি আমাকে খারাপ মনে করে তাহলে তো সর্বনাশ। না,
যে করে হোক ওকে আমাকে নিজে করতেই হবে। এইদিকে যাক, অবশেষে তোমাদের গ্রুপে জয়েন করলাম। আচ্ছা অন্তর, তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? অবশ্যই নিন। তারপর আশাকে আমার নাম্বারটা দিলাম। আচ্ছা, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। আরে এখন আবার কিসের কাজ তোমার? একটু পার্সোনাল কাজ আছে, আমি এখন যাই, পরে কথা হবে। আচ্ছা বাই। তারপর সেখান থেকে চলে আসলাম। আসলে কাজ বলতে সাইমাকে একটা চকলেট দিব। মেয়েটা মন খারাপ করে আছে, তাই তাকে একটু খুশি করার চিন্তা করলাম। তাই চলে গেলাম দোকানে, সেখান থেকে একটা চকলেট নিয়ে নিলাম। তারপর ব্যাগ থেকে একটা কাগজ কলম বের করে কিছু কথা লিখে দিলাম। মন খারাপ করলে আপনাকে ভালো দেখায় না, হাসি খুশিটাই আপনার মুখে মানায়, ইতি হৃদয়। তারপর চলে গেলাম গেটের সামনে। সেখানে গিয়েই সিকিউরিটি চাচাকে বললাম, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আবার কি দিতে হবে আমাকে? চাচা আজকেও আপনাকে এই চকলেট আর কাগজটা সাইমাকে দিতে হবে। ঠিক আছে, তবে তুমি দাও না কেন বাবা? তুমি দিলেই ভালো হতো। এমনিও মেয়েটা আমাকে বারবার জিজ্ঞেস করে এই জিনিসগুলো কে দেয়, বা আমি তাকে দেখলে চিনতে পারবো কিনা, বা সে আসলে তাকে ফোন দিতে। চাচা সময় হলে আমি নিজেই তার কাছে ধরা দিব। তারপর চাচাকে সেই চকলেট আর কাগজটা দিয়ে আমি ক্যাম্পাসের দিকে চলে যেতে লাগি। তবে আমি খেয়াল করলাম রিহান চাচার কাছে গিয়ে কি যেন বলতেছে, আর আমার চকলেট আর কাগজটা নিয়ে নেয়। আমি যখনই যেতে নিব তখনই সাইমা গেটের কাছে চলে যায়। তাই আমিও আড়াল থেকে দেখতে লাগলাম আর কথা শুনতে লাগলাম। সাইমা রিহানের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। ওই খ্যাতের মতো পাওয়ার নাই যে আমাকে পুলিশ হাতে মার খাওয়াবে। তোর হাতে কি ওটা? আমার চকলেট আর কাগজটা দেখিয়ে, কই কিছুই না। দেখি। বলেই রিহানের হাত থেকে কাগজটা নিয়ে নেয়। সাইমা কাগজটা পড়ে অবাক হয়ে গেল আর বলতে লাগলো, তার মানে তুই হৃদয়? মানে হ্যাঁ। রিহানের মুখ থেকে হৃদয় হওয়ার কথাটা শুনে আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সাথে সাথে সাইমার কাছে চলে গেলাম। সেখানে গিয়েই, সাইমা ও হৃদয় না, হৃদয় আমি। না সাইমা, ও মিথ্যা কথা বলতেছে। হৃদয় আমি। সাইমা বিশ্বাস করো, রিহান মিথ্যা বলতেছে। প্লিজ সাইমা, বিলিভ মি, আমি হৃদয়। চুপ, একদম চুপ। তুই কোনোদিনও হৃদয় হতে পারিস না, কারণ হৃদয় আর তোর মধ্যে অনেক পার্থক্য। যেখানে হৃদয় আমার মন খারাপ হওয়া দেখতেই পারে না, আর সেখানে তুই আমাকে হাসতে দিচ্ছিস না। তোর জন্য আমার হৃদয় নামে রিহানকে আমি খারাপ চোখে দেখতে লাগলাম। উফ, আমি জানি রিহান কোনোদিনও খারাপ কিছু করতে পারে না, আর তুই কেমন তা আমার ভালো করেই জানা আছে। সাইমা চলো এখান থেকে। চলো। তারপর সাইমা আর রিহান চলে যেতে লাগে। আমার মাথায় কিছুই কাজ করতেছিল না, আমি এখন কি করব? মাথা ফুল হ্যাং হয়ে গেছে। রিহান সাইমাকে নিয়ে যেতে লাগে আর পিছন ফিরে একটা হাসি দেয়, যা দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। এতদিন আমি সাইমাকে হৃদয় সেজে তার খেয়াল রাখলাম, কিন্তু আজ অন্য একজনের হৃদয় নামটা আমার থেকে কেড়ে নিল। আমি বসে বসে চোখের পানি ঝরাচ্ছি। রিহান আমার সাথে এমনটা করলো না, এ জানোয়ার কোনোভাবেই আমার থেকে সাইমাকে কেড়ে নিতে পারবে না। আমি এই রিহানকে ছেড়ে দিব না। এক সপ্তাহ ধরে আমি সাইমার পিছে পড়ে আছি। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম আমি তার হৃদয়, কিন্তু সে আমার কথায় কান্না দিয়ে সে জানোয়ার রিহানকে বিশ্বাস করে বসে আছে। আমি রিহানকে পেলাম, তাই আমি তার কলার ধরে ক্যাম্পাসের একটা নির্জন জায়গায় নিয়ে যাই আর বলতে লাগি, এই কুত্তার বাচ্চা, কি মনে করিস তুই? তুই নিজেকে হৃদয় বলে তো পরিচয় দিলি, কিন্তু হৃদয় সম্পর্কে কি জানিস তুই? সময় থাকতে সাইমাকে সত্যটা বল, না হলে তোর অস্তিত্ব মিটাই দিব। কিছুই করতে পারবি না তুই। আমাকে কিছু করলে সাইমা তোকে ছাড়বে না। কেউ আমাকে মারলে সাইমা তোকেই ধরবে, কারণ সাইমা জানে আমার আর তোর পিছে তুই পড়ে আছিস। আর সাইমার কথা বাদ দে, কারণ সাইমাকে তো আমার চাই, সে কোনো মূল্যেই হোক। রিহান, কাজটা ভালো হচ্ছে না। দেখ ভাই, আমি সাইমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসি, তাই প্লিজ আমি তোর কাছে হাত জোর করে বলছি, প্লিজ সাইমাকে সত্যটা বলে দে। সত্য তো কোনোদিনও বলবো না।
বলে আমাকে ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। রিহান বুক ফুলিয়ে যেতে লাগে আর বলতে লাগে, সাইমার কথা ভুলে যা, কারণ আমি সাইমাকে চাই, যে করে হোক তাকে তো আমার করেই ছাড়বো। সন্ধ্যাবেলায় আমি সাইমার বাসার সামনে গেলাম। দেখলাম সাইমার বাসা খুব সুন্দর করেই সাজানো হচ্ছে। আমি সেখানে গিয়ে দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, চাচা বাড়ি এভাবে সাজাচ্ছে কেন? আরে কাল সাইমা মামুনির বিয়ে, তাই আজ সুন্দর করে বাড়িটা সাজানো হচ্ছে। দারোয়ানের কথাটা শুনে মনে হলো কেউ আমার কলিজায় ছুরি ঢুকিয়ে দিল। আমিও এবার ডাইরেক্ট বাড়িতে ঢুকে যাই আর সাইমা সাইমা বলে চিৎকার করতে লাগি। আমার চিৎকার শুনে বাড়ির সবাই বেরিয়ে আসে আর আসতে আমাকে বলতে লাগে, এই ছেলে, এভাবে সাইমাকে ডাকছো কেন? কে তুমি? আঙ্কেল প্লিজ আপনি সাইমাকে ডাকুন, ও আমাকে চিনে। কিছুক্ষণ পরে সাইমা আসে আর এসেই, এই বেয়াদব ছেলে, তোকে মানা করেছি না আমার আশেপাশে না যেতে? সাইমা প্লিজ আমার কথাটা শুনো, আমি তোমার হৃদয়, প্লিজ একটিবার আমাকে বিশ্বাস করো। কুত্তার বাচ্চা, তোকে কখনোই আমি বিশ্বাস করব না, কারণ তোকে আমাদের ভার্সিটির স্টুডেন্টরা ভালো করে চিনি। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। সাইমা প্লিজ কথাটা শুনো। কিছুক্ষণ পরে রিহান আসে আর বলে, দারোয়ান, এই ছোট লোকের বাচ্চাটাকে কে বাড়িতে ঢুকতে দিছে? এক্ষুনি বের করো এই ছোট লোকের বাচ্চাটাকে। দারোয়ান এসেই আমাকে টানতে টানতে বাড়ি থেকে বের করতে লাগে। সাথে সাইমা আর রিহানও বাহিরে আসে। আমাকে বাড়ির বাহিরে আনতেই বলতে লাগি, আমিও দেখব এই বিয়েটা কি করে হয়। এই বিয়েটা আমি ভাঙবই, যে করি হোক। সাইমা প্লিজ আমার কথাটা শুনো। কি বলবি তুই? তুই বলবি তুই হৃদয়, তাই না? শোন, তুই হৃদয় কোনো দিনও হতে পারিস না। আর যদি এই বিয়েটা ভাঙিস তাহলে আমি আত্মহত্যা করব, যার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। তাই বলছি আমার পেছনে পড়া বন্ধ কর। আর যদি এই বিয়েটা ভাঙে তাহলে আমি ওই পৃথিবীতে থাকবো না। আর দূর হ আমার চোখের সামনে থেকে। আমি সাইমার মুখে আত্মহত্যার কথা শুনে ভয় পেয়ে গেলাম, কারণ মেয়েটা যদি সেটা করে তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। এই ছোট লোকের বাচ্চাটাকে এখনই ঘাট ধরে বের করে দাও। দারোয়ান সাথে সাথে আমাকে ঘাট ধরে বের করে দেয় আর আমিও রাস্তায় হামাগুড়ি দিয়ে পড়ে যাই। আমার অবস্থা দেখে সাইমা ভিতরে চলে যায় আর রিহান হাসতে লাগে। আমিও আর কিছু না বলে চলে যেতে লাগলাম মেসে। বাকি কাহিনী তো আপনারাই জানেন। আপনাদের কথাগুলো বলতেছিলাম আর চোখ দিয়ে অঝরে পানি বেয়ে পড়ছে। না না, আমাকে সাইমাকে ভুলতে হবে, যে করি হোক। আমার কাছে তার সুখটাই বেশি, আর তাছাড়া আমি হয়তো ওর জন্য নয়, তাই আল্লাহ আমাদের মিল হতে দিল না। এখানে আমার আর সাইমার ভালোবাসার সমাপ্তি হলো। কথা বলতে বলতে বাস চট্টগ্রাম বাস স্টপে চলে আসলো। এখন রাতের বেলা, আমি সকালে রওনা দিছিলাম, তাই আমিও আমার চোখ মুছে নেই আর বাস থেকে নেমে যাই। তারপর একটা সিএনজি নিয়ে চলে যাই বাসার উদ্দেশ্যে। তারপর বাসার সামনে পৌঁছে যাই আর সিএনজি ভাড়া দিয়ে দেই। আমাদের বাড়িটা দোতলা বাড়ি। আমি বাড়ির গেটের সামনে যাই, তারপর গেট খুলে ভিতরে ঢুকি। তবে এখন তাদের সামনে মন ভার করা যাবে না, তাই মুখে একটা মিথ্যা হাসি দিলাম আর দরজার বেলে ক্লিক করলাম। সাথে সাথে একজন বলে ওঠে, কে? আমার বুঝতে বাকি রইল না, এটা আমার আদরের ছোট বোন তিহা। আমি গো আফা, আন্নে গো মুড়ি দোকানদার। তিহা দরজা খুলে আর আমাকে দেখে চমকে ওঠে, সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে, ভূত! তিহার চিৎকার শুনে আমি কানে হাত দিয়ে দিলাম দৌড়, কারণ তিহা একটু জোরে চিৎকার দিছে। সেই জায়গায় অন্য কেউ থাকলে তার কান ফেটে যাইতো। এই তিহা, চিৎকার দিচ্ছিস কেন? আম্মু, ভাইয়ার ভূত এখানে। আম্মা জান, তোমার মায়ের চিৎকার শুনে আমি কেন ভূত হার্ট অ্যাটাক করব? আব্বু তুই? জি আম্মা জান। আব্বু তুই হঠাৎ এখানে? কেন আম্মু, আসতে পারবো না নাকি? আরে আব্বু, আগে ভেতরে আয়। তারপর ভিতরে গেলাম, গিয়েই আগে তিহার চুল টান দিয়ে ধরে বললাম, এই শয়তানি এত জোরে চিৎকার দেয় নাকি? ভাইয়া আমি ব্যথা পাচ্ছি, আর আমি হঠাৎ করে তোকে দেখছি তো তাই, কিন্তু তুই হঠাৎ আসলি সেটা বুঝলাম না। আরে আসলাম আর কি। কিরে হারামজাদা, কি খবর তোর? জি আব্বু ভালো, তোমার কি খবর? এই তো ভালো আছি, যা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবার খাবো। ওকে। তারপর চলে গেলাম রুমে। সেখানে গিয়ে ব্যাগ রেখে চলে গেলাম ফ্রেশ হতে।
কিন্তু বারবার সাইমার কথা মনে পড়তে থাকে। কোনো মতে কষ্ট করে তার কথা মন থেকে সরিয়ে নিলাম আর চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি আম্মু খাবার টেবিলে আনতেছে। আমিও টেবিলে গিয়ে বসে পড়ি। তারপর বাকি সবাই টেবিলে এসে বসে আর খাবার খেতে শুরু করে। হঠাৎ আব্বু বলে উঠে, হঠাৎ এখানে আসলি যে? এমনি আসলাম, নাকি ওই দিনই শেষ বিদায় দিয়ে দিছিলা? উল্টাপাল্টা কথা বলিস কেন? এটা তো তোর বাড়ি, তুই যখন খুশি আসতেই পারিস। আচ্ছা, এখন এই টপিক বাদ দাও। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রুমে। সেখানে গিয়ে জানালার পাশে বসে পড়ি। হঠাৎ তিহা আমার রুমে আসে আর বলে, ভাইয়া কি করিস? লুঙ্গি ড্যান্স করি। কেন, দেখিস না কি করি? তিহা আমার পাশে এসে বসে আমাকে বলতে লাগে, কি রে ভাইয়া, তোকে মন মরা দেখাচ্ছি কেন? কই মন খারাপ? দেখ ভাইয়া, তোকে দেখে বোঝাই যাচ্ছে তোর মন খারাপ, কিন্তু কেন তা জানি না। আচ্ছা ভাইয়া, সাইমা ভাবির কি খবর? তিহার মুখ থেকে সাইমার নামটা শুনে আমার মন আরো খারাপ হয়ে গেল। প্রায় চোখে পানি চলে আসছে, কিন্তু কোনো মতে তা আটকে রাখি। জানিস তিহা, আমি না বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলাম, তাই সে চাঁদটা পেলাম না। মানে? তিহা, সে আমার জন্য নয়, সে অন্য কারো হয়ে গেল। বলে আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। তিহাকে ধরেই কান্না করে দিলাম। আসলে কষ্ট তো তখনই লাগে যখন নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যায়, আর আপনাকে তা শুধু দেখে যেতেই হয়, কিছু করতে পারেন না। এই ভাইয়া, কান্না করছিস কেন? থাক ভাইয়া, বাদ দে তাকে। হয়তো সে তোর জন্য নয়, তাই তোদের মিল হলো না। কিন্তু ভাইয়া, এভাবে ভেঙে পড়লে তো আর হবে না। ভাইয়া শোন, হয়তো আল্লাহ তোর জন্য তার থেকে ভালো কিছু রেখেছে। ভাইয়া কান্না করিস না। কিন্তু আমার চোখের পানি কোনো মতেই থামতে চাচ্ছে না। এই ভাইয়া, এবার কিন্তু আমিও কান্না করে দিব। কান্না থামা তো। তিহা আমার চোখের পানি মুছে দেয় আর বলে, ভাইয়া, হয়তো সে তোর ভালোবাসা বোঝে নাই, তাই তোর হয় নাই, কিন্তু একদিন সে তোর জন্য পস্তাবে। আর শোন, একটা মেয়ের জন্য এভাবে কান্না করে কি লাভ? শোন, যেটা তোর সেটা তোরই থাকবে, আর যেটা তোর নয় সেটাকে তুই নিজের কাছে আটকে রাখতে পারবি না। তাই আমি বলি কি, সেই মেয়েটার কথা ভুলে গেলেই ভালো হবে। আর যা, মুখ ধুয়ে আয়, আজকে দুজন মিলে সারা রাত গল্প করব। আমিও ওয়াশরুমে চলে গেলাম। সেখানে গিয়ে মুখ ধুয়ে নেই, তারপর রুমে আসি। দেখি তিহাও কান্না করতেছে। হয়তো সে তার ভাইয়ের কষ্ট বুঝতে পারছে, তাই তারও চোখে পানি। আমি তিহার কাছে গিয়ে বলি, এই তিহা, তুই কেন কান্না করতেছিস? যা মুখ ধুয়ে আয়। আমার কথা বলা মাত্রই তিহা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসে। তারপর আমরা অনেকক্ষণ গল্প করি। আসলে তিহাকে আমি কোনো দিনও বোন মনে করি নাই, কারণ সে বলতে গেলে আমার বন্ধু, যার সাথে সকল কথা আমি শেয়ার করি। সেও তার কথা আমার সাথে শেয়ার করে। আমরা অনেকক্ষণ আড্ডা দেই। তারপর তিহা চলে যায় তার রুমে, আর আমিও আমার খাটে উঠে শুয়ে পড়ি। কিন্তু চোখে ঘুম নেই। তার কারণ হচ্ছে সাইমার স্মৃতিগুলো আমার মাথায় ভালোভাবেই আঁকড়ে ধরে আছে। তবুও জোর করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা, ভাইয়া, এই ভাইয়া, কে রে, তোর ঘুমের রোগ এখনো যায়নি? তিহা আমার কলিজার বোন, একটু ঘুমাইতে দে। আরে ওঠ তো, আম্মু নাস্তা বানিয়েছে আর আমাকে বলছে তোকে ঘুম থেকে তুলতে। এখন ওঠ। নাস্তা পরে, আগে ঘুম। যা তো আমার চোখের সামনে থেকে। দাঁড়া, তোর ঘুম বাহির করতেছি। আল্লাহ গো, গেলাম। আমার কোমর গেল। কুত্তি, আমাকে এইভাবে টান দিয়ে ফেলে দিলি। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। উঠে তিহাকে দৌড়াতে লাগলাম। এক দৌড়ে নিচে চলে গেলাম। দেখলাম আম্মু নাস্তা রেডি করতেছে। আম্মু, আমি তোমাদের সাথে কি এমন শত্রুতা আমি করলাম? কেন রে আব্বু, কি হয়েছে? একটু শান্তিতে ঘুমাই তো পারি না, আর তোমার এই মেয়েটা আমাকে টান মেরে খাট থেকে ফেলে দিচ্ছে। আম্মু, ভাইয়াকে অনেকবার ডাকলাম, কিন্তু ভাইয়া উঠতে ছিল না, তাই এই নিনজা টেকনিক ব্যবহার করতে হলো। তোদের দুইটাকে নিয়ে না আর পারি না, একটা আরেকটার পিছনে লেগেই থাকিস, আবার একে অপরকে ছাড়া থাকতেও পারিস না। আম্মু, এক কাজ করো, তিহাকে বিয়ে দিয়ে দাও। আমাকে বিয়ে দিলে তুই বেশি কান্না করবি, তাই আজাইরা কথা বলে লাভ নেই। আরে সেটা সময় হলে বোঝা যাবে।
তোরে যদি বাসার থেকে পার করতে পারি তাহলে লাভ আমারই হবে। তোর ব্যাংকে অ্যাটাক দিব, তোর অনেক কিছু আমার হয়ে যাবে। এইসব কথা বাদ দে, নাস্তা করতে আয় তোরা। আমি এখন ফ্রেশ হয়ে আসি। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে আবার চলে গেলাম টেবিলে। তারপর নাস্তা করে রুমে আসলাম। পরে মনে পড়লো মোবাইলের কথা, তাই মোবাইলটা হাতে নিলাম। পরে চিন্তা করলাম এখন ফোন অন করলেই সবাই আমাকে সেই সাইমার কথা বলবে, আর নেটে ঢুকতে মন চাইবে, আর নেটে ঢুকলেই সেই সাইমাকে নিয়েই আলাপ হবে। তাই আমি ফোনটা খুলে সেখানে আরো একটা সিম আছে সেটা নিলাম, আর ড্রয়ার থেকে আমার নর্মাল ফোনটা নিয়ে সেখানে সেই সিমটা ঢুকালাম। এই সিমটার নাম্বার ওইখানে কারো কাছে নাই, তাই এটা ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। তাই আমিও এই সিমটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। সাইমার স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে হলে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই চিন্তা করলাম এলাকার বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকবো। তাই এক হারামিকে ফোন দিলাম, সেও রিসিভ করলো। কিরে রাহিব, চোর ধরি করে তুই? শালা আবার আমাকে চোর ধরা কইলি? আমাকে কি তোর চোর ধরা মনে হয় নাকি? শালা তোর নামই তো রাহিব চৌধুরী, তাই তোরে আদর করে এই নামে ডাকি। এখন বল কই তুই? বাড়িতে কেন? মামা, পুরানো আড্ডার জায়গায় আসো, সেখানে দেখা হচ্ছে। তুই এলাকায় আসছিস? তুই আয় তো, সাথে ইমরান আর জিসান রে বলে দিস। মাম্মা খেলা হবে, আমি এক্ষুনি আসতেছি। তারপর ফোন কেটে দিলাম। আমিও এবার বের হওয়ার জন্য রেডি হলাম, আর আমার ওয়ালেট আর নর্মাল ফোনটা নিয়ে বাড়ি থেকে বের হলাম। তারপর হাঁটতে লাগলাম আমাদের আড্ডার উদ্দেশ্যে। আমাদের আড্ডা হচ্ছে একটা চায়ের দোকান, সেখানে আমরা আড্ডা দেই আর চা খাই। তবে সিগারেটে আমাদের ইন্টারেস্ট নাই। চিন্তা করলাম এক হারামজাদিরে ডিস্টার্ব করবো, তাই ফোনটা হাতে নিয়ে একটারে কল দিলাম। যারে কল দিলাম তার নাম শান্তা। আমি তারে জাতির শ্রেষ্ঠ আন্টি কান্তা আন্টি বলে ডাকি। ফোন দেওয়ার সাথে সাথে সেও রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আমি থানা থেকে ইন্সপেক্টর অর্ণব বলতেছি। আমি কি শান্তার সাথে কথা বলতেছি? জি, কিন্তু থানা থেকে আমাকে কেন কল দিলেন? জি, আপনার নামে প্রতারণার মামলা করা হয়েছে। এখন আপনি কোথায় আছেন সেটা বলেন। জি, আমি তো বাসায় আছি, কিন্তু আমি তো কাউকে কিছু করিনি। তাহলে কে আমার নামে মামলা করছে? আপনি অন্তর নামে কাউকে চিনেন? জি, কিন্তু ও কি মামলা করলো? আপনি নাকি ওর সাথে প্রতারণা করছেন, সেটা নিয়ে মামলা করছে। কিন্তু আমি তো এমন কিছুই করি নাই। আমি আপনাদের বাড়িতে পুলিশ পাঠাচ্ছি আপনাকে গ্রেফতার করার জন্য। যা বলার থানায় বলবেন। প্লিজ আপনি একটু অপেক্ষা করুন, আমি অন্তরের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা বলেন, কিন্তু তাড়াতাড়ি, না হলে আপনাকে আমার সময় নষ্ট করার জন্য জরিমানা দিতে হবে। কিছুক্ষণ পর, এই যে মিস, কি হলো, কথা হইছে? ওর ফোন বন্ধ। আপনি আমার সময় নষ্ট করলেন, এখন 1000 টাকা জরিমানা দিতে হবে। আপনি যদি জরিমানা দিতে পারেন তাহলে আপনাকে পুলিশ নিতে আসবে না, আর যদি না দেন তাহলে কপালে দুঃখ আছে। জরিমানা কি করে দিব? আমি বিকাশ নাম্বার দিচ্ছি, সেটাতে দেন। তারপর বিকাশ নাম্বার দিলাম। জি স্যার, টাকা গেছে। বান্ধবী, থ্যাঙ্কস। আজকে এই টাকা দিয়ে পার্টি করব। ভালো থাকিস, কেমন? জি, আপনি আমাকে কি বলে ডাকলেন? খান্তা আন্টি, আল্লাহ তোরে ভালো একটা জামাই দেখ, দোয়া করলাম। অন্তর, তুই আমারে বহুত ভাবে লুট করছিস, এখন আমিও কামের কাম করলাম। ভালো থাকিস। বাটপার, ফ্রড, চিটার, ধোকাবাজ, আমাকে ভয় দেখিয়ে আমার থেকে টাকা হাতিয়ে নিলি। তোরে পাইলে হইছে। তুই জানিস আমি কত ভয় পাইছি? তো আই কিতাম, আমার টাকার দরকার, আমি টাকা নিলাম। কার কি হয়েছে তা আমি জেনে কি করব? আল্লাহ তোর বিচার করুক। তোর মতো আস্ত একটা ফাজিল দুনিয়ায় এসে এই দুনিয়াটারে শেষ করে দিল। যা মুড়ি খা, আমি টাকা পাইছি সেটা নিয়েই আমি থাকি। বাই বলে ফোন কেটে দিলাম। যাক, ভালোই ইনকাম করলাম। এবার আড্ডায় যাওয়া যাক। তারপর চলে গেলাম আড্ডায়। সেখানে আমাকে দেখতে পেয়ে রাহিব, ইমরান, জিসান তো মহা খুশি। সবগুলো আমার সাথে কোলাকুলি শুরু করে দিল।
মামা কেমন আছিস? কেমন আছি মানে? ফুল বিন্দাস। তোদের কি খবর সেটা বল। আমরাও ভালো আছি, কিন্তু তোরে একটু বেশি খুশি মনে হচ্ছে। কি কুকাম করলি আবার? জাতির আন্টিরে লুট করলাম, তার থেকে 1000 টাকা হাতায় নিছি। হালা আসতে না আসতেই বাটপারি শুরু। যা, তো করে কিছু দিব না, সব টাকা আমি একাই সাবার করব। শালা পরে পেটে ব্যথা করব। তাহলে চল আগে টাকাটা বের করি, তারপর জমিয়ে নাস্তা করব। মামা চল। তারপর চলে গেলাম দোকানে, সেখান থেকে টাকা বের করে নেই। এরপর সেই টাকা দিয়ে সবাই জমিয়ে নাস্তা করি, গ্রিল, পরোটা, আরো অনেক কিছু। এই, আপনারা আবার নজর দিয়েন না, পরে আর গল্প লিখতে পারবো না। তারপর নাস্তা করে আরো অনেকক্ষণ আড্ডা দেই। দোস্ত, দুপুর হয়ে গেছে আর আজ শুক্রবার, তাই বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে। তারপর চলে যেতে লাগি বাড়ির দিকে। সামনে একটা দোকান পেলাম আর চিন্তা করলাম আমার বোনটার জন্য একটা আইসক্রিম নেই, তাই সেখানে গিয়ে আইসক্রিম নিলাম আর যেতে লাগলাম বাড়ির দিকে। বাড়িতে ঢুকেই তিহাকে ডাকতে থাকলাম, তিহা, ওই তিহা, কই তুই? কি হয়েছে ভাইয়া? ধর। থ্যাংক ইউ ভাইয়া। আমিও একটা হাসি দিয়ে চলে গেলাম রুমে। তারপর গোসল করে নিলাম। এরপর পাঞ্জাবি পরে চলে গেলাম মসজিদে। তারপর নামাজ শেষ করে বাড়িতে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিজের রুমে চলে গেলাম আর গিয়েই পাঞ্জাবি পরা অবস্থায় শুয়ে পড়লাম। তবে বারবার সাইমার কথা মনে পড়তেছে। তার কথা মনে আসতেই অটোমেটিক চোখে পানি চলে আসে। চোখ দিয়ে আমার অঝরে পানি পড়তে লাগলো, কারণ সাইমাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু সে আর আমার নয়। আর সবচেয়ে বড় কথা, সে কোনোদিনও আমাকে মেনেও নিবে না, কারণ রিহান আমাকে সবসময় সাইমার চোখে অপরাধী বানিয়ে রাখলো। আর এবার তো হৃদয় সেজে আমার থেকে আমার ভালোবাসাটাকে কেড়ে নিয়ে নিল। অথচ এই হৃদয় সেজে আমি সাইমার পিছনে ছায়ার মতো ছিলাম। সেই মেয়েকে কোনোদিন মন খারাপ করতে দিতাম না। আমি সাইমাকে কতবার বললাম তার হৃদয় আমি, রিহান নয়, কিন্তু সে আমাকে বিশ্বাস করলো না। ঠিক আছে, সে আমাকে বিশ্বাস করতে আর হবেও না। সে তার মতো থাক, আর আমিও আমার মতোই থাকবো। মুছে দিব সাইমার স্মৃতি আমার মধ্যে থেকে। আমি তার চোখে খারাপ, তাই না? এবার আমিও সত্যিকারে খারাপ হব, যা দেখে ভার্সিটির সকলের রুহু কেঁপে উঠবে। কিন্তু কিভাবে আমি এই সাইমাকে ভুলবো? সে যে আমার মনে নিজের জায়গা করে নিছে। না, যে করেই হোক এই সাইমাকে ভুলতে হবে। আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙে, আমিও উঠে পড়ি আর ফ্রেশ হতে চলে যাই। আমি খেয়াল করলাম আমার চোখ লাল হয়ে আছে। তবে আমি আরো একটা জিনিস লক্ষ্য করলাম, আমার চোখ যখন লাল দেখায় তখন আমাকে দেখতে ভয়ঙ্কর লাগে। মনে হয় আমার মধ্যে কোনো রাগী একজন লুকিয়ে আছে। আমি মুখ ধুয়ে বাথরুম থেকে বের হয়ে জানালার কাছে চলে যাই। সেখানে দাঁড়িয়ে আছি, হঠাৎই কেউ একজন পিছন থেকে আমাকে বালিশ দিয়ে মারে। কুত্তা, বাটপার, ফ্রড, হারামি। সে এই কথাগুলো বলতেছে আর আমাকে বালিশ দিয়ে মারতেছে। শান্তা, আরে ব্যথা পাইতেছি তো। আমার সাথে বাটপারি করার সময় মনে ছিল না? তুমি মনে হয় আমারে এমনি ছেড়ে দিছিলা, এখন আমিও তোমার টাকা মারছি, হিসাব ক্লিয়ার। বালিশ দিয়ে মারা থামিয়ে তুই জানিস আমি কতটা ভয় পাইছি? তো আই কিতাম। তোর কিছু করতে হবে না, আমিই করতেছি বলেই আমি কিল ঘুষি দেওয়া শুরু। শান্তা, ব্যথা পাইতেছি। তো আই কিতাম। কিছুক্ষণ মারার পরে ছেড়ে দেয় আর বলে, যা, ছেড়ে দিলাম তোকে, কিন্তু হঠাৎ এলাকায় আসলি যে? এই এলাকা কি তোর শ্বশুরের নাকি যে আমি আসতে পারবো না? আমার ইচ্ছা হয়েছে তাই আসলাম, কিন্তু তুই আমার বাসায় কখন আসলি? দুপুরে আন্টি ফোন দিছিল, উনি বলছে তুই নাকি আসছিস, তাই আমিও বিকালে তোর বাসায় আসছিলাম। মনে করলাম তোর সাথে গল্প করব, কিন্তু তুই তো ঘুমের দেশে চলে গেছিস, তাই আর ডিস্টার্ব করি নাই। আচ্ছা দাদা, আমি পাঞ্জাবিটা খুলে গেঞ্জি পরে নেই, তারপর নিচে যাব। আমি বাথরুমে গিয়ে পাঞ্জাবি খুলে টি শার্ট পরে নেই, তারপর বলি চল নিচে যাব। চল।
তারপর আমরা নিচে গেলাম। সেখানে শান্তার মা আর শান্তার বোনকে দেখলাম। আমি সেখানে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। তারপর সেখানে বসে নাস্তা করতে করতে তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা ভাবি, আজ তাহলে আমরা আসি, অনেক রাত হয়ে গেছে। আরে রাতের খাবারটা খেয়ে যান। আজ না, অন্য কোনো দিন। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। তারপর আম্মু আমাকে বলে, অন্তর, ওনাদের বাড়ি পর্যন্ত দিয়ে আয়। জি আম্মু। তারপর তাদের নিয়ে বাড়ি থেকে বের হলাম আর চুপচাপ তাদের সাথে যেতে লাগলাম। তারপর শান্তাদের বাড়ির সামনে চলে আসি। অন্তর, চলো আজকে আমাদের সাথে রাতে খাবার খাবে। না আন্টি, অন্য কোনো দিন, আজ আমার কাজ আছে। আম্মু, তোমরা ভিতরে যাও, আমার অন্তরের সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। তারপর শান্তার মা আর বোন চলে যায়। এরপরে শান্তা বলে ওঠে, এই, তোর কি হয়েছে বলতো? কই কিছুই তো হয় নাই। দেখ, কিছু তো একটা হয়েছে, নইলে তুই আমাকে এইভাবে শান্তিতে থাকতে দিতি না। বলতো কি হয়েছে তোর? মন মরা কেন তুই? আরে আমি ঠিক আছি, শুধু মাথা একটু ব্যথা করতেছে আর কি। আচ্ছা তাহলে বাড়ি যা আর গিয়ে রেস্ট নে। আচ্ছা তাহলে পরে কথা হবে, বাই। বাই। তারপর শান্তা চলে গেল আর আমিও এবার একা একা রাস্তায় হাঁটতে লাগলাম। মাথায় বারবার এই সাইমার কথাই আসতেছে। এই মেয়েটার স্মৃতিগুলো কি আমাকে শান্তিতে থাকতেও দিবে না নাকি? কেন আমার মস্তিষ্কে তার স্মৃতিগুলো আঁকড়ে ধরে আছে? আর কিছুই ভালো লাগতেছে না। যখনই এই মেয়েটার কথা মনে আসে, অজান্তেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগে। নির্জন রাস্তায় আমি একা একা হাঁটছি আর চোখের পানি ফেলছি। আজ সত্যি কলিজাটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার কষ্ট বোঝার মতো এখন কেউ আমার পাশে নেই। হাঁটতে হাঁটতে আরো এক নির্জন জায়গায় চলে গেলাম, তবে সেদিকে আমার খেয়াল নেই। হঠাৎ একজন আমাকে এসে বলে, এই যা আছে সব বের কর, না হলে ছুরি পেরে ঢুকিয়ে দেবো। আমিও আমার পকেট থেকে সুন্দর করে আমার নর্মাল ফোন আর মানিব্যাগটা বের করে দিয়ে দেই। এরপর আবার হাঁটতে লাগি। এখন আমার এমন অবস্থা হয়ে গেল যে কেউ আমাকে যদি মেরেও ফেলে, আমি তার দিকে ফিরেও তাকাবো না। সে ছেলেটা আবার আমার কাছে আসে আর আমার সামনে দাঁড়িয়ে যায়। তাকে বলি, দেখেন ভাই, আমার কাছে আর কিছুই নেই, যা ছিল সব দিয়ে দিছি, এবার আমাকে একা ছাড়েন। কিন্তু ছেলেটা আমার সামনেই দাঁড়িয়ে আছে। ভাই বললাম তো, আমার কাছে আর কিছুই নেই, শুধু একটা ভাঙা মন আছে, সেটা নিবেন? যদি নিতে চান নিয়ে যান, আমি আপনাকে কিছুই বলবো না। আর যদি আমাকে মেরেও ফেলতে চান, তাহলেও আমার কোনো অভিযোগ নেই। আমাকে মেরে ফেলেন, তাতে আপনারই লাভ হবে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজারে বিক্রি করে দিয়েন। বলেই কান্না করতে করতে রাস্তার মাঝখানে বসে পড়লাম। আমি কান্না করেই যাচ্ছি। ছেলেটা বলে ওঠে, ভাই, আমি ছিনতাইকারী হতে পারি, কিন্তু এতটাও নিকৃষ্ট মানুষ নই যে আপনার কষ্ট দেখে আপনাকে এভাবে মেরে ফেলবো বা আপনার ক্ষতি করব। আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ভালোবাসা আপনাকে ছেড়ে চলে গেছে, তাই তো? আমি ছেলেটার দিকে তাকিয়ে আছি। ছেলেটা আমাকে ধরে রাস্তার এক কোণায় নিয়ে যায় আর বসিয়ে দেয়, আর সেও আমার পাশে বসে আর বলতে লাগে, আপনার কষ্ট আমি বুঝি ভাই। আসলে এই দুনিয়ায় না, ভালোবাসা আমাদের জন্য নয়। আমরা যাদের মন থেকে বেশি ভালোবাসি তারাই আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়। আমিও আপনার মতো পরিস্থিতির শিকার হয়েছি। আমার ভালোবাসাও আমাকে ছেড়ে চলে যায়, কারণ আমি মধ্যবিত্ত বলে। আমার না ছিল ভালো চাকরি, না ছিল একটা ভালো ঘর, কিন্তু আমি প্রতিনিয়ত তার আবদারগুলো পূরণ করার চেষ্টা করতাম। কিন্তু সে আমাকে বুঝলো না। সে আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেই গেল, কিন্তু আমি তাকে পাগলের মতোই ভালোবাসতাম। সে আমার ভালোবাসা নিয়ে খেলেই গেল, আর আজ আমিও ছিনতাইকারী হয়ে গেলাম। জানেন ভাই, এই শহরে ভালোবাসা তাদের জন্যই যাদের আছে মোটা অঙ্কের টাকা পয়সা। এই দুনিয়ায় মধ্যবিত্তদের জন্য ভালোবাসা একটা হারাম জিনিস। কিন্তু ভাই, আমিও তো আর এভাবে তার স্মৃতিগুলো নিয়ে বসে থাকতে পারবো না। তাই আমিও তার স্মৃতিগুলোকে হত্যা করি আর নিজের মতো জীবন যাপন করতে লাগলাম। তাই আপনিও সেই মানুষের স্মৃতিগুলো হত্যা করুন, দেখবেন একদিন সে আপনার ভালোবাসা বুঝবে। কিন্তু তার জন্য এভাবে সময় নষ্ট না করে বা নিজেকে কষ্ট দিয়ে তো লাভ নাই ভাই। এই দুনিয়ায় বসে থাকা যায় না, আর এমন অনেক কিছুই আপনার জীবনে আসা যাওয়া করবে। তাই মনকে শক্ত করুন আর মুছে ফেলুন সেই মানুষটার স্মৃতি। ঠিক বলেছেন ভাই।
আমি কেন এই মানুষটার স্মৃতি নিয়ে থাকবো? সে আমার ভালোবাসা বোঝেনি, আমিও এবার তাকে আমার মন থেকে চিরদিনের জন্য মুছে ফেলবো। ভাই, আপনার কাছে সিগারেট হবে? হ্যাঁ, এই সিগারেট দিয়ে তো আমি এখন হাসি খুশি ভাবে চলতেও থাকতে পারি। তবে যেটা আছে ওইটা অনেক তেতো টাইপের, খাইতে পারবা না ভাই তুমি? জীবনটাই তেতো হয়ে গেল, এখন তেতো জিনিসও তেতো লাগবে না। দিন, আজ থেকে ভালোবাসার নেশাকে ত্যাগ করে এই সিগারেটের নেশা ধরতে চাই। ভালোবাসা থাক আর না থাক, আমার সুখের জন্য সিগারেটটাকেই বেছে নিলাম। তারপর ছেলেটা তার পকেট থেকে 1 প্যাকেট সিগারেট বের করলো, সেখান থেকে 2টা সিগারেট নিল, একটা আমাকে দিল আর একটা সে নিল। তারপর ধরিয়ে দিলাম সেই সিগারেটটা আর টানতে শুরু করলাম। তবে আর যাই বলি, সিগারেটটা আসলেই তেতো। আর প্রথম সিগারেট টানতে টানতে একটু অন্যরকম লাগতেছিল, কিন্তু কিছুক্ষণ পরে ভালোভাবেই সেই সিগারেটের স্বাদ নিতে থাকি। তারপর আমি ছেলেটাকে বলি, ভাই, একটা আবদার করব, রাখবেন? কি ভাই? ছিনতাই করে ছেড়ে দেন আর আমার সাথে ঢাকা শহরে চলুন, সেখানে আশা করি আপনি একটা ভালো কাজ পাবেন। ঠিক আছে ভাই, আজ থেকে আমি ছিনতাই করা ছেড়ে দিলাম, তবে আমাকে নাম ধরে ডাকবা। আর আমার নাম হচ্ছে শিহাব। আর আমি অন্তর। ভাই, আমাকে আরো একটা সিগারেট দেন প্লিজ। এই ভাই, কাকে ডাকিস? আমাকে শিহাব বলে ডাক, না হলে দিব না সিগারেট। আচ্ছা শিহাব, আরো একটা সিগারেট দে। তারপর শিহাব আমাকে একটা সিগারেট দেয়। শিহাব, চল আমার সাথে, আজ থেকে আমার সাথে থাকবি। ওই বেটা, আমার পরিবারের কি হইব? আচ্ছা, তাহলে আমার সাথে রাতের খাবারটা তো খেয়ে নে। না রে ভাই, বাসায় যেতে হবে, না হলে কপালে দুঃখ আছে। শিহাব, তুই যে ছিনতাইকারী, তোর বাসায় জানে? না, আর মনে হয় না কোনোদিনও যেতে পারবে, কারণ আমি তো তোর জন্য এই পেশা ছেড়ে দিচ্ছি। কতটুকু পড়ছিস ভাই? ডিপ্লোমা কমপ্লিট করেছি। তাহলে তো আপনি আমার সিনিয়র ভাই। শালা, এক লাথি দিব, সোজা তোর বউয়ের কোলে পড়বি। শিহাবের কথাটা শুনে মন খারাপ হয়ে গেল, কারণ আমি সাইমাকে নিজের বউ বানাতে চেয়েছিলাম, কিন্তু তা তো হয়নি। সরি ভাই, ভুল হয়ে গেছে। আর এই নে তোর ওয়ালেট আর ফোন। তবে শালা, ওইটার কি তোর বউ হওয়ার যোগ্যতা আছে? আমি অন্য কেউকে মনে করে বললাম। আচ্ছা তাহলে যাই, পরে কথা হবে। ও, তোর নাম্বারটা দে। নে। তারপর শিহাবের থেকে নাম্বারটা নেই। আচ্ছা দোস্ত, আমি যাই, পরে কথা হবে। সাবধানে যাস। তারপর চলে গেলাম বাসার দিকে। তবে গায়ের থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে, যদি বাসার কেউ জানতে পারে তাহলে আমি আর আস্ত থাকবো না। তাই দোকানের দিকে যাই, আর একটা পারফিউম নিয়ে নিলাম, সেটা গায়ে লাগিয়ে নেই। এবার নিশ্চিন্তেই বাসায় চলে যাই। বাসায় আমি চোরের মতো এন্ট্রি নিলাম, কোনো সারা শব্দ নাই, লাইট বন্ধ। আমি আমার রুমের দিকে আগাচ্ছি, হঠাৎ আব্বু বলে ওঠে, এতক্ষণ কই ছিলি? আমিও টাসকে খেয়ে গেলাম। পরে পিছনে দেখি আব্বু দাঁড়ায় আছে। রাতের কয়টা বাজে? আরে মাত্র 10:25 বাজে। আর রাতের খাবার আমরা কখন খাই? মানে 10টার দিকে আর কি। কেন, খাওয়া দাওয়া করো নাই? ঝাঁটা চিনিস? আরে চিনবো না, এটা দিয়েই তো আমার হাতে মাইর খাও। হারামজাদা, তোর একদিন কি আমার একদিন। বলে দিল দৌড়ানি। আমিও এক দৌড়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, আর আব্বু বাহিরের থেকে বলতে লাগে, হারামজাদা, ফোন বন্ধ কেন তোর? আরে আব্বু, আমার কাছে নর্মাল মোবাইলটা ছিল, অ্যান্ড্রয়েডটা নষ্ট হয়ে গেছে। তোর জন্য আমরা কেউ খাই নাই, আর তুই বাইরে ফুর্তি করে বেড়াচ্ছিস। সাথে সাথে আমিও রুম থেকে বেরিয়ে বলতে লাগি, তোমরা খাও নাই? না, তোর জন্য সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি মুখ ধুয়ে আয়। আচ্ছা। তারপর চলে গেলাম ওয়াশরুমে, আর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসেই আম্মু বলতে লাগে, কি রে আব্বু, তুই তো জানিস আমরা সবাই একত্রে খাওয়া দাওয়া করি, তাহলে এমন করলি কেন? খেয়ে বের হতি। সরি আম্মু। তারপর আমরা রাতের খাবার খেয়ে নেই, এরপর রুমে চলে যাই। সেখানে গিয়ে রুমের দরজা বন্ধ করে পকেট থেকে সিগারেট ধরিয়ে দেই, আর টানতে লাগলাম। একটা নেশাই পারে আর একটা নেশা থেকে মুক্ত করতে, তাই আমিও সিগারেটের নেশা বেছে নিলাম, ভালোবাসার নেশা থেকে মুক্ত হতে।
চাই না এই ভালোবাসা, চাই না এই মান অভিমানের কাহিনী। এখন থেকে পরিবার, বন্ধুরা আর আমার সিগারেটই আমার সাথে থাকবে। লাগবে না সেই ভালোবাসা নামের অভিশপ্ত জীবন। ভালো আমি বাসতে চেয়েছিলাম, কিন্তু ভালোবাসা আমাকে চাইনি। আজ থেকে আমিও ভালোবাসাকে চাবো না, ত্যাগ করলাম এই ভালোবাসা নামের নেশাকে। দুনিয়ায় নাকি ভালোবাসা ছাড়া চলা যায় না, তাহলে আমি কি দুনিয়ার বাইরে আছি নাকি? এখন থেকে নিজেকে নিজের মতো করে রাখবো আর দেখিয়ে দিব ভালোবাসা ছাড়াও জীবিত থাকা যায়। তারপর ঘুমিয়ে পড়ি। এভাবে পরিবার, এলাকার বন্ধুদের আর সিগারেটকে নিয়েই 5 দিন কাটিয়ে দিলাম। 5 দিন পর, হ্যালো শিহাব, ব্যাগ গুছাইছিস? বাবা গোছাচ্ছি তো। বাস কয়টায়? 10টায়। ওকে, আমি স্টেশনে অপেক্ষা করব। ঠিক আছে, সময় মতো স্টেশনে পৌঁছে যাইস, আমিও চলে আসবো। রাখি, ভালো থাকিস। ওকে ভাই। তারপর ফোনটা কেটে দিলাম। আমি ব্যাগ গোছাচ্ছি, তখনই আমার বোন তিহা আসে আর বলে, ভাইয়া আজকেই চলে যাবি? হ্যাঁ রে, ক্লাস আছে তাই যেতে হবে। তাই বলে মন খারাপ করবি নাকি? ভাইয়া কি চিরদিনের জন্য চলে যাচ্ছে নাকি? ভাইয়া উল্টোপাল্টা কথা বলবি না। আচ্ছা শোন, আম্মু আব্বুকে জ্বালাইস না, তাদের কথা শুনবি আর পড়াশোনা ভালোভাবে করবি, কেমন? আর নিজের খেয়াল রাখবি। তুই তোর খেয়াল রাখিস ভাইয়া। তারপর বোনের সাথে কথা শেষ করে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাস স্টেশনে। সেখানে হারামিগুলো উপস্থিত। মামা তোরা সাবধানে যাইস। তাহলে আবার আসমো, আবার সবাই এর পিছনে আগুন লাগামো। আরে বেটা চিল কর, আমরা ঠিকভাবেই যাব। বাসে হর্ন দিল, মানে বাস ছেড়ে দিবে। আচ্ছা দোস্তরা, আমরা আসি, ভালো থাকিস তোরা। তোরাও ভালো থাকিস আর নিজেদের খেয়াল রাখিস। তারপর আমি আর শিহাব বাসে উঠে পড়ি, আর সাথে সাথে বাস ছেড়ে দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। বাস চলছে আপন গতিতে, আর আমিও সেই 5টা দিনের কথা মনে করতে লাগলাম। কিভাবে যে দিনগুলো কেটে গেল। আসলে আপন মানুষগুলোর সাথে দিন কাটালে দিন যে কখন চলে যায় তা মনেও থাকে না। তাদের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকতাম। আর যখনই আমার সাইমার কথা মনে পড়তো বা ডিপ্রেশনে থাকতাম, তখনই শিহাব আমার পাশে থেকে আমার খেয়াল রাখতো। আসলে বলতে গেলে শিহাব আমার শুধু বন্ধুই না, সে আমার ভাইও বটে। কারণ সে আমার সব সময় খেয়াল রাখতো, পাশে থাকতো। কারণ সেও ভালো করেই জানে আমার অবস্থা কেমন ছিল। শিহাবের ব্যাপারে যত বলবো ততই কম হয়ে যাবে। শালার মতো মানুষ হয় না, কিন্তু সবচেয়ে অবাকের বিষয় হলো তার ভালোবাসার মানুষটাই তাকে বুঝতে পারলো না। ছেলেটা ছিনতাইকারী হয়েও কোনো দিনও কারো ক্ষতি করে নাই, শুধু ভয় দেখিয়েই ছিনতাই করত। আর আজ আমরা একে অপরের ভাইয়ের মতোই হয়ে গেলাম। এখন আমার মনে সাইমা নামের কেউ আর অবশিষ্ট নেই। তার একমাত্র কারণই হচ্ছে শিহাব আর সিগারেট। দুজন একত্রে হলেই ধরিয়ে দেই সিগারেট, আর এক টানের সাথে সাথে সকল চিন্তা, ডিপ্রেশন গায়েব। যাক, ভালোই হলো সিগারেটের নেশা করলাম। তবে আমি সাজেস্ট করব আপনারা আবার সিগারেট খাওয়া শুরু করে দিয়েন না। অনেকেই এই সিগারেট জিনিসটা শখের বসে খায়, আর অনেকেই নিজের আবেগ কষ্ট লুকিয়ে রাখতে সিগারেট খায়, যেমনটা আমি আর শিহাব করতেছি। আর এই 5টা দিনে একবারও আমি আমার অ্যান্ড্রয়েড ফোনটা অন করিই নাই, কারণ তার প্রয়োজনই পড়ে নাই। দেখলাম শালা শিহাব ঘুমায় গেছে, আমিও চিন্তা করলাম একটা ঘুম দেই। তাই আমিও নিজের সিটে বসেই দিলাম লম্বা একটা ঘুম। রাত 2:30 বাজবে মনে হয়। বাস বিরতির জন্য থামলো। থামার সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে যায়। যেহেতু বাস থামছে তাই আমিও উঠে যাই আর শিহাবকে ডাক দিলাম, শিহাব ওই শালা ওঠ। কি হয়েছে মামা? শালা বাস বিরতির জন্য থামছে, তাই যা ফ্রেশ হয়ে আয়। আমার কথা শুনে শিহাব উঠে গেল, আর আমরা দুজনেই বাস থেকে নেমে চলে গেলাম ফ্রেশ হতে। তারপর শিহাব গেল বাসের মধ্যে, আর আমি কিছু খাবারের জিনিস নিয়ে নিলাম দুজনের জন্য। আমি বাসে উঠে দেখি শালা আবার ঘুম, তাই আমি তার খাবার আমার ব্যাগে রেখে দেই আর আমি নিজেরটা খেয়ে নেই। তারপর আবার দিলাম ঘুম। সকালে ভোরে বাস ঢাকায় পৌঁছে, আর বাস থামা মাত্রই কন্ট্রাক্টর আমাদেরকে ডাক দেয়, আর আমরা ঘুম থেকে উঠে পড়ি। তারপর আমাদের ব্যাগ নিয়ে চলে গেলাম সিএনজি স্ট্যান্ডে, আর সেখান থেকে সিএনজি নিয়ে সোজা আমার মেসের সামনে। তারপর দুজনে মেসে ঢুকে যাই।
শিহাবের তো ঘুমের 12টা বেজে গেছে, তাই শালা আমার বেডে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর আমি যেহেতু জেগেই আছি, তাই ফজরের নামাজটা পড়ে নেই। তারপর আমি একটু বাইরে গেলাম হাঁটতে, আবার সেই ঢাকায় ফিরলাম। রাস্তায় হাঁটতেছি আর মনের ভিতরে শান্তি অনুভব করতে লাগলাম। আসলে এতদিন আমার মনটা অনেক ভারী মনে হতো, কিন্তু শিহাব আমার মনটা হালকা করে দিল। সে আমার ডিপ্রেশনের সময় আমার পাশে ছিল আর আমাকে ফুল সাপোর্ট করলো। শালারে যে পাবে সে সত্যি অনেক ভাগ্যবতী হবে। অনেকক্ষণ বাইরে ঘুরে আবার ম্যাসে চলে আসলাম। তবে আজকে ভার্সিটি যাইতে হবে, তাই ব্যাগ গুছিয়ে নিলাম। এরপর ব্রেকফাস্ট রেডি করে নিলাম। তারপর শিহাবকে ডাক দিলাম, শিহাইব্বা কিরে বেটা, আর ঘুমানো লাগবো না, উঠ বেটা। মামা আরো একটু ঘুমাতে দে প্লিজ। শালা জব ইন্টারভিউ কি আমি দিব নাকি? উঠ শালা, উঠে ফ্রেশ হয়ে নে, তারপর ইন্টারভিউতে যা। শিহাবরে কোনো মতে তুললাম। তারপর শালা গেল ফ্রেশ হইতে, আর আমিও চিন্তা করলাম আমার অ্যান্ড্রয়েড ফোনটা অন করি। তাই আমার নর্মাল সেট থেকে সিমটা খুলে আমার অ্যান্ড্রয়েড ফোন লাগিয়ে নেই, কারণ আমার এই সিমটাও অনেক কাজের। তারপর ফোনটা অন করে নিলাম এবং আমার স্টাডি টেবিলের উপর রেখে দিলাম। তারপর শিহাব আসে আর আমরা নাস্তা করে নিলাম। এরপর শিহাব ইন্টারভিউতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি ফোন নিয়ে বসে পড়ি। 5 দিন ফোনের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রাখছিলাম, আর আজকে আবার ফোন ধরলাম। চিন্তা করলাম ফেসবুক অ্যাকাউন্টে কি অবস্থা সেটা দেখি। তারপর অন করলাম, সাথে সাথে নোটিফিকেশনের অভাব নাই। আর মেসেজের কথা কি বলবো, মেসেজের মনে হয় বৃষ্টি হচ্ছে, এমন মনে হচ্ছে। আমি সবগুলো রিমুভ করে দিলাম। এরপর দেখলাম 25টার উপরে ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি দেখতে লাগলাম কে কে পাঠাইছে। দেখলাম যতগুলো রিকোয়েস্ট আসছে সবগুলোই আমার ক্লাসমেটদের। হঠাৎ একটা আইডি দেখে চমকে গেলাম, আয়েশা আক্তার সাইমা সেন্ট ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। যা দেখে আমি থ হয়ে গেলাম। পরে বেশি কিছু করি নাই, শুধু রিকোয়েস্ট ডিলিট করে ডাইরেক্ট ব্লক দিয়ে দিলাম। না আর এফবিতে থাকবো না, তাই নেট অফ করে দেই। মামা আমাকে এখন যেতে হবে, ইন্টারভিউ 10টায়। তাহলে ম্যাসের একটা চাবি তোর কাছে রাখ, আমার আসতে দেরি হলে ম্যাসে ঢুকতে পারবি। আচ্ছা দে। তারপর আমি শিহাবকে ম্যাসের একটা চাবি দিলাম। আচ্ছা দোস্ত, আমি যাই। যদি ইন্টারভিউতে টিকে যাই তাহলে তোকে বলবো। ওকে, সাবধানে ইন্টারভিউ দিবি আর একদম টেনশন নিবি না, মাথা ঠান্ডা রাখবি। তারপর শিহাব চলে যায় আর আমিও কাঁধে ব্যাগ নিয়ে ম্যাসে তালা দিয়ে চলে যাই ভার্সিটিতে। ভার্সিটির সামনে আসতেই সিগারেট খেতে ইচ্ছা করতেছিল, তাই দোকান থেকে 1 প্যাকেট ডার্বি সিগারেট নিয়ে নেই আর একটা ধরিয়ে খেতে খেতে ভার্সিটিতে ঢুকলাম। আমি ভার্সিটির ক্যাম্পাসের দিকে আগাচ্ছি, এমন সময় একটা ছেলে দৌড়ে এসে আমার পায়ের কাছে পড়ে আর বলতে লাগে, ভাই আমাকে বাঁচান ভাই, ওরা আমাকে মারতে চাচ্ছে। আমি ছেলেটাকে ধরে উঠাই আর বলি, কারা আপনাকে মারতে যাচ্ছে? ভাই ওই দেখেন ওরা আসতেছে আমাকে মারতে। আমি দেখলাম 5 জন আমার দিকে আসতেছে, তাদের হাতে লাঠি। আমি আমার কাছে ছেলেটাকে বলি, কি জন্য তারা আপনাকে মারতে আসতেছে? ভাই ওরা আমাকে ঝাঁক দিছিল, যার জন্য একটা মেয়ের হাতের থাপ্পড় খেতে হয়েছিল। আমি সেটা প্রিন্সিপাল স্যারকে বলি, কিন্তু তারা প্রিন্সিপাল স্যারকে হুমকি দেয়, যার জন্য আর স্যার কিছুই করতে পারে নাই। বড় লোকের ছেলে ভার্সিটিতে যা মন চায় করতে পারে, কেউ কিছু বলতে পারে না এদের। যদি কেউ এদের কথা না শুনে বা বিরুদ্ধে যায়, পরে এরা সবাই মিলে বিরুদ্ধে যাওয়া মানুষগুলোকে মারধর করে। ভাই আমরা মধ্যবিত্ত, তাই বলে কি আমরা নিশ্চিন্তে ভার্সিটিতে চলতে পারবো না? আমরা মধ্যবিত্ত বলেই কি অন্যদের গোলামি করব নাকি? ভার্সিটি তো সবার, তাহলে কেন আমরা বড় লোকদের গোলামি করব? আমাদের খাবার তো আর তারা দেয় না, তাহলে কেন তাদের কথা শুনে যাব? কেন তাদের বিরুদ্ধে কিছু করতে পারবো না? তারা বড় লোক বলে তারা মানুষ, আর আমরা মধ্যবিত্ত, তাই বলে আমরা মানুষ না? আসলেই আমরা সবাই তো মানুষ। মানুষের কাজ হচ্ছে একে অপরের পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা। আর এই ভার্সিটিতে কি শুধু বড় লোকের ছেলে মেয়েরাই পড়াশোনা করে নাকি? না, এবার এদের টাইট দেওয়া লাগবে আমাকে। সেই 5টা ছেলে আমাদের কাছে আসে আর বলতে লাগে, এই ছেলেটাকে আমাদের হাতে তুলে দে। আমি পারবো না, আপনি এসে নিয়ে যান। আমার কাছে থাকা ছেলেটা বলে, ভাই আমাকে বাঁচান, আমি পরিবারের একমাত্র ছেলে, আমার কিছু হলে আমার বাবা মাকে কে দেখবে? তারা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে ভাই, তারা আমাকে নিয়ে অনেক দেখে আছে। আমিও চাই আমার পরিবারের পাশে দাঁড়াতে।
সেই 5টা ছেলের মধ্যে একটা ছেলে এসে আমার কাছে থাকা ছেলেটার হাত ধরে আর নিয়ে যেতে লাগে। আমিও সেই ছেলেটার হাত ধরে ফেলি। যে ছেলেটা আমার কাছে থাকা ছেলেটাকে নিয়ে যেতে নেয়, সে আমাকে বলে, এই ছেলেটার হাত ছাড়। ছাড়বো না। আমার মুখের সিগারেটটা অন্য হাতে দিয়ে নিয়ে, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার কথা শুনছিস না? হাত ছাড় বলতেছি, না হলে তার বদলে তোকে নিয়ে যাব। আগে তোর হাঁটার মতো অবস্থা থাকে নাকি সেটা দেখ। ছেলেটার হাত ছেড়ে আমার কাছে এসে আমার কলার ধরে, যা আমার মেজাজ 440 করে দেয়। কলার ছাড়। না ছাড়লে কি করবি তুই? ব্যাস, আমার হাতে থাকা সিগারেট সোজা সে যে হাত দিয়ে আমার কলার ধরছে সেই হাতে লাগিয়ে দিলাম, আর সাথে সাথে খুব জোরে তার গালে একটা ঠাস করে থাপ্পড় দিলাম। তবে থাপ্পড়টা একটু বেশি জোরে পড়ে, যার জন্য ছেলেটা নিচে পড়ে যায় আর তার মুখ দিয়ে রক্ত বের হতে লাগে। সে তার হাত দিতেই মুখ চেক করে। ছেলেটার অবস্থা দেখে সেখানে থাকা 4 জন থেকে 3 জন আমার কাছে দৌড়ে আসে। আমারও মেজাজ খারাপ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। আমি যে ছেলেটাকে মারছি তার হাতে একটা লাঠি ছিল, সেটা হাতে নেই, আর অজরে সেই 3টাকে মারতে লাগি। তবে খুব খারাপ ভাবে মারতে লাগলাম, কারণ আমার ভিতরে রাগ জমে আছে। সেই রাগ ওভারলোড হয়ে গেছে, তাই ছেলেগুলোকে মারের মধ্যে দিয়ে নিজের রাগ ঝাড়তে লাগলাম। তাদের মেরে আধমোড়া করে দিলাম। দেখলাম একজন আছে, তার কাছে আমার কাছে আসা ছেলেটাকে নিয়ে যাই আর বলি, নে এবার এই ছেলেটাকে টাচ করে দেখা। কিরে কুত্তার বাচ্চা, টাচ কর না এবার। এতক্ষণ তো দেমাগ দেখালি, এখন তো আমি এই ছেলেটাকে তোর কাছে এনে দিলাম, মার না একে। কিন্তু ছেলেটা চুপ করে আছে, আর তার চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। আর খেয়াল করলাম ভার্সিটির সবাই আমার দিকে তাকায় আছে এবং তাদের চোখেও ভয় দেখতে পাচ্ছি। এতদিন ভার্সিটির সবাই আমাকে অজান্তেই খারাপ হিসেবে চিন্তা করত, কিন্তু আজ তারা আমার এই রূপ দেখে অনেক ভয় পেয়ে গেল। আসলে কিছুক্ষণ আগে আমি যাদের মারছি তাদের খুব খারাপ ভাবে মারছি, আর যারে থাপ্পড় দিছি আমার মনে হয় তার মারির দাঁত নড়ে গেছে। আমি সেই ছেলেটাকে বলতে লাগি, এই বড় লোকের বাচ্চা, ভার্সিটি কি তোর একার নাকি, নাকি তোর বাবা এটা শুধু তোর জন্য বানাই দিয়ে গেছে? এই ভার্সিটিতে যারা পড়ে সকলের অধিকার আছে নিজের মতো করে ভার্সিটিতে চলার, কিন্তু তোদের মতো বড় লোকেরা আমাদের মতো মধ্যবিত্তদের নিজের চাকর বানিয়ে রাখতে চাস। আমরা কি তোদের দেওয়া খাবার খাই নাকি, নাকি তোরা আমাদের বাসায় গিয়ে খাবার দিয়ে আসিস? এটা যদি বড় লোকদের ভার্সিটি হতো তাহলে তোরা যা মন চাই করতি, আমরা কিছুই বলতাম না। কিন্তু এই ভার্সিটিতে ধনী গরিব মিলে সবাই পড়ে, তার মানে এই না যে তোর চাকর হওয়ার জন্য আমরা ভার্সিটিতে আসছি। কি মনে করিস নিজেদের টাকা আছে বলে টাকার অহংকারই দেখাবি? যদি এতই টাকা থাকে তোদের তাহলে নিজেদের ভার্সিটি বানা আর সেখানে গিয়ে পড়। এখানে মরতে আসছিস কেন? আর টাকা আছে বলে কি যা ইচ্ছে তাই করবি নাকি? আর তোরা নাকি প্রিন্সিপাল স্যারকে ধমকাইছিস। এই কোথায় বাচ্চা, প্রিন্সিপাল স্যার কি লাগে তোদের? এত বড় হয়েও মুরব্বীদের সম্মান করতে শিখলি না? জানি না বাড়িতে মা বাবার সাথে কেমন আচরণ করিস তোরা। টাকা পেয়ে শিক্ষা ভুলে গেছিস তাই না? আর ভার্সিটি আসিস কি গুন্ডামি করতে? এতদিন আমি এই ভার্সিটিতে আছি, বিনা কারণে আমাকেও সকলের সামনে খারাপ বানানো হয়েছে। আমি কিছুই বলি নাই, কারণ আমি কিছু করলে প্রিন্সিপাল স্যারের উপরে প্রেশার আসবে। কিন্তু তোরা স্যারের সাথে অসভ্যতামি করলি, আবার স্টুডেন্টদের সাথে চাইছে তাই করতেছিস। এটা তো আর মেনে নিতে পারবো না। আর এখানে তো আর শুধু বড়লোকের ছেলেমেয়েরা পড়ে না, এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলে মিলেমিশে পড়তে আসে। কিন্তু তোদের মতো মানুষগুলোর জন্য এরা শান্তিতে থাকতেও পারে না। এতদিন আমি চুপ ছিলাম, কিন্তু এবার তোরা লিমিট ক্রস করে ফেলছিস। এতদিন ভালো হয়ে সকলে আমাকে খারাপ হিসেবে চিনত, কিন্তু আজ থেকে এই অন্তরের খারাপ রূপটাই দেখবি। তোদের মতো মানুষগুলোর জন্য এই অন্তর এবার খারাপ রূপ নিল, আর এই রূপ তোদের রুহু কাঁপাই দিবে। আমি দেখলাম প্রিন্সিপাল স্যার আমার কাছে আসতেছে, তাই আমিও ছেলেটার কলার ধরে স্যারের কাছে নিয়ে ছুঁড়ে মারি আর বলি, স্যারের পায়ে ধরে ক্ষমা চেতে শুরু কর, না হলে আর একটু আগে তোর পার্টনারগুলোরে যা মারছি তার থেকে আরো খারাপ কিছু করব তোর সাথে। ক্ষমা চাওয়া শুরু কর। ছেলেটা সাথে সাথে স্যারের কাছ থেকে ক্ষমা চাওয়া শুরু করে দিল, আর আমিও দেখলাম ভার্সিটির সকল স্টুডেন্ট আমার দিকে তাকায় আছে। তাই আমিও ভার্সিটির সকলের উদ্দেশ্যে বলতে লাগি,
আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, এখন থেকে যদি কেউ আপনাদের সাথে কোনো অন্যায় করে কিংবা কেউ আপনাদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করলে শুধু একটিবার আমাকে বলবেন। আমি জানি আমি খারাপ, তার মানে এই না যে আমি অন্যদের ক্ষতি করব, বরং আমি তাদের পিছেই পড়ব যারা অন্যদের পিছে পড়বে। আর এখন থেকে ধনী গরিবের ভেদাভেদ বন্ধ করে দিন, কারণ আমরা এখানে পড়তে আসছি, ভেদাভেদ বানাতে নয়। আর যারা আমার বিরুদ্ধে যাবেন যান, পরে নিজেরাই পস্তাবেন। আমাকে যদি এই ভার্সিটি থেকে বের করে দেওয়ার পরিকল্পনাও করে থাকেন করেন, তাতে আমার কিছুই আসে যায় না। কিন্তু এখন থেকে এই ভার্সিটিতে যদি কাউকে গুন্ডামি করতে দেখি, তাহলে আজকে এদের যা হাল করলাম তার জন্য এর থেকেও ভয়ঙ্কর কিছু করব। আর অনেক মানুষ দেখলাম যারা অন্যদের কথা শুনে মানুষকে মূল্যায়ন করে। আপনারা ভুলেও এমন হবেন না। হতে পারে আপনারা যাকে খারাপ হিসেবে চিনেন আসলে সেই প্রকৃত ভালো, তাকে আপনাদের সামনে খারাপ বানানো হয়েছে। আর মানুষ খারাপ হয় তার কর্মে, বললেই সে খারাপ হয়ে যায় না। আর অন্ধবিশ্বাস দূর করুন, মানুষের কথা শুনে অন্যকে দোষ দিবেন না। আগে তার সম্পর্কে ভালো করে জানুন, শুনুন, তারপর মানুষটাকে মূল্যায়ন করবেন। আর সর্বশেষ কথা, আমার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। কাজের কথা ছাড়া অকাজের কথা বলে আমার মাথা গরম করাবেন না। তারপর আমি প্রিন্সিপাল স্যারকে বলি, স্যার আপনি এই ছেলেগুলোকে যা মন চায় আজকে শাস্তি দিতে পারেন, আমি আপনার পাশে আছি। না অন্তর, আজকে যা দেখলাম আমার মনে হয় না এদের শাস্তি দেওয়ার প্রয়োজন হবে। তারপর স্যার ছেলেগুলোর উদ্দেশ্যে বলে, সব কয়টা এখান থেকে এখনই চলে যা। তারপর ছেলেগুলো কোনো মতে উঠে চলে যায়। আর স্যার আমাকে বলে, অন্তর আমার সাথে আমার অফিস রুমে আসো, তোমার সাথে সেখানে কথা হবে। জি স্যার, আপনি যান, আমি আসতেছি। তারপর প্রিন্সিপাল স্যার চলে যায়। আর এবার আমার ভার্সিটির বন্ধুরা আমার কাছে এসে বলতে লাগে, শালা তুই কইছিলি? হারামি, তোর ফোন বন্ধ কেন? এই কুত্তা, কই গেছিলি তুই? ওই তার ছিড়া, কোথায় ছিলে এতদিন? আরে আজব, আমি একটু বাসায় গেছিলাম, আম্মু ফোন দিছিল যেতে, তাই আমিও চিল হতে চলে গেলাম। আর ফোন মায়ের ভোগে চলে যায়, মানে নষ্ট হয়ে গেছিল, তাই ফোন বন্ধ ছিল। দোস্ত সাইমার। তার আগে আমি থামিয়ে দেই, ভুলেও এই সাইমার ব্যাপারে কোনো কথা বলবি না। আরে বেটাম, কথাটা শুনতাম। আমি তোদের সবাইকে আমার কসম দিলাম, ভুলেও আমাকে কেউ এই সাইমার ব্যাপারে কোনো কথা বলবি না। তারপর সবাই চুপ হয়ে গেল। আর আমি বলতে লাগলাম, তোরা ক্যাম্পাসে আড্ডায় বয়, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসি। তারপর স্যারের কাছে যেতে লাগলাম। আমি কিছুটা সামনে যেতেই সাইমা আমার সামনে এসে দাঁড়ালো, যা দেখে আমার মাথা গরম হয়ে গেল। সে আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে, আর তার চোখেও পানি। কিন্তু আমি তাকে এড়িয়ে চলে গেলাম, আর একবারও পিছনে তাকালাম না। তবে মনে হলো সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমার তার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, তাই আমিও সাইমার দিকে মনোযোগ দিলাম না। তারপর সোজা স্যারের রুমে চলে গেলাম। আমি দরজার সামনে গিয়েই স্যারকে বলি, স্যার আসতে পারি? হ্যাঁ অন্তর, আসো। স্যার কেমন আছেন? এই তো ভালোই, কিন্তু আজকে যা দেখলাম এটাই কি তোমার আসল রূপ? না স্যার, আজকেই এই রূপ আমার মধ্যে জন্ম নিছে। কি করব বলেন, আমার সামনে সবাই অত্যাচারিত হবে, আর আমি কেমনে চুপ থাকতাম? তাই আমিও একটু ডেভিল অন্তর্রূপ নিলাম। আর যাই বলি, রূপটা একদম মারাত্মক ছিল। স্যার আমি নিজেও জানি না এই রূপটা সম্পর্কে। বসো। তারপর চেয়ারে বসলাম। বলো, চা না কফি খাবা? স্যার আমি কিছু খাবো না। ও হ্যাঁ, 1 মিনিট। ব্যাগ থেকে অ্যাপ্লিকেশন বের করে নিলাম। স্যার এই নিন। কি এটা? স্যার অ্যাপ্লিকেশন খুলে দেখে আর বলে, ও যাক, ভালোই, আমি সাইন করে দিচ্ছি। স্যার অ্যাপ্লিকেশন সাইন করে আমাকে দেয়। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে যাই, ক্লাস করতে হবে। আচ্ছা যাও, পরে কথা হবে। জি স্যার। তারপর স্যারের রুম থেকে বের হয়ে চলে যাই। পরে সব বন্ধুদের ইশারা দিয়ে বলে দেই ক্লাসে আসতে, আর আমিও ক্লাসে চলে যাই।
আমি ক্লাসের দরজায় আসতেই ক্লাসের ভিতরে যারা ছিল সবাই আমাকে ড্যাপ ড্যাপ করে দেখতে লাগলো। তাতে আমি মনোযোগ না দিয়ে আমি পিছনে আমার সিটে বসে পড়ি। কিন্তু খেয়াল করলাম সাইমা আমার দিকে তাকায় আছে, তাই আমিও তার দিকে না তাকিয়ে পকেট থেকে ফোনটা বের করি আর ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পরে আমার বন্ধু বান্ধবীরা আসে। তারা তো আমার চারিপাশে বসে পড়ে, তবে এমন ভাবে বসছে মনে হয় তারা আমাকে ঘিরে রাখছে। তারপর বলতে শুরু করে, আচ্ছা দোস্ত, তুই কেন তোদের বাসায় গেছিলি? বিয়েতে গেলাম। মিথ্যা বললাম। তা একা একা ভালো খাবার খেলি, আমাদের বললে না? দেখবি তোর পেট খারাপ করবে। ও মা গো, হারামজাদি কি বদদোয়া দিলি! এখনই ব্যথা শুরু করে দিল। আরে রাখ তোর ওভার অ্যাক্টিং। এখন এটা বল, আজকে এটা কি দেখাইলি তুই? কোনটা? শালা ক্লায়েন্টের কথা বলতেছি। ওইটা তো আমার কেলমা, আর ওইটা তেমন কিছুই না। সামনে আরো দেখবি। এই অন্তর কি জিনিস তা এবার সবাই দেখবে। আমরা কথা বলতেছি, হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমিও ফোনটা হাতে নিয়ে দেখি সাইমা ক্লাসে থেকে আমাকে কল দিছে। তাই আমিও কল কেটে তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দেই। আমি অনেকদিন আমার অ্যান্ড্রয়েড ফোন ধরি নাই, না হলে অনেক আগেই তাকে ব্লক লিস্টে ফেলাই দিতাম। আমি তার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। আমি সেটা ইগনোর করলাম, কিন্তু সাইমার চোখের পানি দেখে আমার ভিতরটা কেমন জানি করতেছে। পরে মনকে কোনো মতে কন্ট্রোল করে রাখলাম আর আবার আড্ডায় ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যে মেয়ে রিহান আর নিধিকে ছাড়া বসতো না, আজ সে মেয়ে একা বসে আছে। থাক, বাদ দে সেটা, তার ব্যাপার। হয়তো রিহান আর নিধি আসে নাই, তাই সে একা বসে আছে। আমিও বন্ধু বান্ধবীদের সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরেই স্যার আসে, তাই আড্ডা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষ হতেই স্যার আমাকে ডাক দেয় আর বলে, এতদিন কোথায় ছিলে? স্যার আমি বাড়ি গেছিলাম। কেন হঠাৎ করে বাড়ি গেলে? স্যার বিয়েতে গেছিলাম। মিথ্যা বললাম। কার বিয়ে? স্যার আমার বিয়ে। আমার কথাটা শোনা মাত্রই অনেকেই আমার দিকে তাকায় আছে, বিশেষ করে আমার বন্ধু বান্ধবীরা। আর খেয়াল করলাম সাইমা আমার দিকে তাকায় আছে আর তার চোখে পানি পড়তেছে। পরে স্যারকে বলি, আরে স্যার, আমার খালাতো বোনের বিয়েতে গেছি, তবে স্যার সেখানে মেয়ে দেখে আসছি বিয়ে করার জন্য, তবে আপনার সাহায্য লাগতে পারে। কি সাহায্য লাগবে আবার তোমার? স্যার মেয়ে যদি আমার প্রস্তাবে রাজি না হয় তাহলে আপনাকে নিয়ে যাব আর দুজন মিলে কিডন্যাপ করব। ফাজিল পোলা, কি উল্টোপাল্টা বলছিস? যাক, স্যার আমাকে চিনছে। যা বেটা এখান থেকে। স্যার এটা কিন্তু ঠিক হলো না। আমি আপনাকে বন্ধু বানাতে চাইছি আর আপনি কিনা আমাকে এইভাবে সবার সামনে ছোট করলেন। থাক, এই দুঃখে পিঙ্ক কালারের বিষকে নিজেকে শেষ করে দিব। ধুর, তোর সাথে কথাই পারবো না বলে স্যার চলে গেল আর আমরাও ক্লাস থেকে বেরিয়ে গেলাম আর চলে গেলাম আড্ডায়। আমি আড্ডায় যেতেই শিয়াবের ফোন। আমিও রিসিভ করি। হ্যাঁ দোস্ত বল। মাম্মা, তুই আসলেই লিজেন্ড। আমার চাকরি হয়ে গেছে রে। বলছিলাম না তোর চাকরি হয়ে যাবে। এখন কিন্তু ট্রিট চাই। শালা, শুধু ট্রিট না, তোর জন্য জানো হাজির। আচ্ছা দোস্ত, তাহলে রাখি, বাকি কথা মেসে আসলে হবে। ওকে মামা, সাবধানে থাকিস। আচ্ছা। তারপর ফোন কেটে দিলাম আর আমিও আড্ডায় চলে গেলাম। সেখানে গিয়ে বলি, মামা আর মামি হগল আমাদের মতো আরো এক হারামি আমার সাথে আসছে, ফুল আমাদের কোয়ালিটির। আর সবচেয়ে বড় কথা, আজ আমি হাসি খুশি আছি একমাত্র তার জন্যই। তাই আমি চিন্তা করতেছি তোদেরকে ওই হারামিটার সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা দিস। আমরা আড্ডা দিচ্ছি, এমন সময় রিহানকে দেখলাম। সাথে সাথে আমার ভিতরে শয়তানটা জেগে ওঠে। আমিও সাথে সাথে রিহানকে ডাক দিলাম। সেও আমার কাছে আসে। কি রে বড় লোকের বাচ্চা, কি খবর তোর? ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আরে ভাই, কিসের ক্ষমা তোর? আর আজকের কিছু দেখছিস নাকি? হ্যাঁ ভাই দেখছি। মনে আছে তোর, একদিন বলেছিলাম আমারও একদিন সময় আসবে যেদিন আমি আমার খারাপ রূপ দেখাবো, আর সেই দিনই তোর কপালে দুঃখ আছে। আর কি জানি বলছিলি তুই, আমাকে জোকার বানাবি? তাহলে আজকে এই জোকারের রূপ দেখছিস? চুপ হয়ে আছে। আমি বলছিলাম না তোদের পাওয়ার শেষ করব।
আর নিজের পাওয়ার প্রতিষ্ঠিত করব। আমাকে তো বিনা কারণে সাইমার চোখে খারাপ বানাইছিস, আমাকে অনেক অত্যাচার করছিস, কিন্তু আমি কিছুই বলিনি। কিন্তু জানিস আমার কষ্ট কোথায় হয়েছিল? যখন তুই আমার হৃদয় পরিচয় দিয়ে সাইমার সামনে নিজেকে প্রকাশ করলি, আমার ভালোবাসা কেড়ে নিলি। ভাই আমার কথাটা শুনেন, সাইমা। চুপ কুত্তার বাচ্চা, কথা বলবি না। তোদের মতো মানুষগুলোকে আমি ভালো করে চিনি। তোদের রূপ পাল্টাতে সময় লাগে না। গিরগিটিকেও তোরা হার মানাবি। এখন সুন্দর করে যা, আর আমার জন্য 1 প্যাকেট ডার্বি সিগারেট নিয়ে আয়। রিহান মাথা নিচু করে চলে গেল এবং কিছুক্ষণ পরে সে সিগারেট নিয়ে আসে। কিন্তু একটা জিনিস বুঝলাম না আমি, রিহানকে সাইমার থেকে দূরে দেখতেছি কেন? কেসটা কি? থাক, সেটা তাদের ম্যাটার, আমার না। আমিও সিগারেটের প্যাকেটটা নিয়ে নেই। এবার সুন্দর করে আমার চোখের সামনে থেকে দূর হ। সেও আমার সামনে থেকে মাথা নিচু করে চলে যায়। আপনারা হয়তো ভাবছেন আমি রিহানকে কেন কিছুই করি নাই। আসলে আমি যদি ওকে কোনো কিছু করতাম তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য থাকতো না। ও ক্ষমতা পেয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, কিন্তু আমিও ক্ষমতা পেয়ে তার মতো আচরণ করতে পারবো না, কারণ তার মধ্যে হয়তো মনুষ্যত্ব নাই, কিন্তু আমার মধ্যে আছে। আমিও এবার প্যাকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে দিলাম। আমার সিগারেট খাওয়া দেখে আমার বন্ধু বান্ধবীরা আমার দিকে হা হয়ে আছে। কি রে, কি দেখছিস তোরা? দোস্ত তুই সিগারেট খাস? খাই। কবে থেকে? চট্টগ্রাম যাওয়ার পর থেকে। কিন্তু কেন? এমনি বন্ধুদের দেখলাম তারা খায়, তাই আমিও একটু ট্রাই করি, আর দেখলাম মজা আছে, তাই আমিও একটু। আসলে আপনারা জানেন আমি সিগারেট কেন খাই, তাই আর ডিটেলস বলতেছি না। হারামি, এই সিগারেট খেয়ে কি পাস তুই? মজা, সুখ, শান্তি। অন্তর, সিগারেট খাওয়া কিন্তু ঠিক না। ঠিক হোক আর না হোক, আমার ইচ্ছা তাই আমি খাবো। তারপর সিগারেট খাওয়া শেষ করে তাদের সাথে আড্ডা দেই। আড্ডা শেষ করে আমি চলে গেলাম মেসে। মেসে গিয়ে দেখি শিহাব সেখানে উপস্থিত, আর মজার কথা সে দুপুরের খাবার রান্না করতেছে। বাহ, ভালোই তো। আমি যেতেই, কিরে আসছিস? আমি তোর কাজ দেখে শিহরিত। শালা হাসতেছিস তুই? আমিও আর কথা না বাড়িয়ে চলে গেলাম ফ্রেশ হতে। তারপর দুজনে খাবার খেয়ে নেই, আর তারপর আড্ডায় মেতে থাকি। বিকেলে আমরা দুজনে বাহিরে যাই, আর শিহাবকে এলাকার অনেক জায়গা দেখিয়ে দেই যাতে সে জায়গাগুলো চিনতে পারে। সন্ধ্যায় আমরা বাহিরে